বাটা আনতে গেল সে কিন্তু পানের বাটা আনার সময়টাও তার মাথার মধ্যে কাজ করছে যে আমি এখন একটা গল্প শুনবো। সে আসলো গেল এগুলি তার কোনো বিষয় না। বিষয় হচ্ছে সে এখন এসে গল্প শুনবে। তো নানি ওই পানের মধ্যে চুন লাগাচ্ছে। লাগাইতে, লাগাইতে হঠাৎ বলল যে, "এক দেশে ছিল এক রাজা, আরেক দেশে ছিল এক রানী।" এইটুক বলে নানি তার নিয়মতান্ত্রিক যে কাজ ওগুলি করতেছে। এই এটা কর, ওটা কর বিভিন্ন ডিরেকশন দিচ্ছে। আর ওই যে গল্প শুনছে সে কিন্তু আটকে আছে রাজা এবং রানীর মধ্যে। এবং রাজা এবং রানীর মধ্যে আটকে থেকে সে কিন্তু রাজা কেমন হতে পারে, রানী কেমন হতে পারে তার মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা চলছে। তারপরে যখন একটু অধৈর্য, অধৈর্য ভাব তখন বলে, "একদিন রাজা গেল বাজারে।" এই বইলা আবার নানি আবার নিজের কাজ করে। কারণ বাজারে যে যাচ্ছে তো ওই শিশু কল্পনা করছে বাজারে কেমনে যাচ্ছে, হাতে কি ব্যাগ ছিল নাকি ছিল না। এই যে ছোট্ট হয়তো ২ মিনিটের একটা গল্প সে ৩০ মিনিটে বলছে। কিন্তু তার কিন্তু আম অ মানে হচ্ছে না, অধৈর্য হচ্ছে না। সে কিন্তু মজা পাচ্ছে। এরকম একদিন আমি কিন্তু প্রচুর মানে রাস্তাঘাটে ওয়াজ মাহফিল হয় না? ওয়াজ মাহফিলের মাইক থাকে। আমি ওই মাইকে ওয়াজ শুনি। তো ওয়াজ শোনার উদ্দেশ্য এখান থেকে কিছু শেখা না। আমি ওয়াজ শুনতেছিলাম যে সে কি প্রক্রিয়ায় মানুষগুলোকে বসায় রাখলো। দেখা গেল যে সে ওয়াজ শুরু করলো হলো যে, আমরা আজকে ইউসুফ জুলেখার গল্প দিয়ে সে শুরু করল। শুরু করে সে একটু বলল, বইলা সে কুল হু আল্লাহ থেকে কারবালা চলে গেল। কারবালা চলে যেয়ে কিছুক্ষণ ওদিক দিয়ে ঘুরে টুরে আইসা তারপরে আবার আরেকটু ওই গল্পের আরেকটু বলল। এইভাবে প্রায় ১ ঘন্টা মতো সে ওয়াজ করল বা কথা বলল। এই ১ ঘন্টায় কিন্তু গল্পটা সে শেষ করে নাই। এই গল্পটা ছিল তার পুরো আলোচনার মূল মেরুদণ্ড। এইটাকে ভিত্তি করে, করে সে তার অন্যান্য কথাবার্তা যা বলার এগুলি সে বলল। কিন্তু মানুষজনকে সে শেষ পর্যন্ত উঠতে দিল না। এবং শেষে গিয়ে সে তার গল্পের শেষ টানলো। এই যে মানুষকে ধরে রাখা, এই ধরে রাখার মধ্যে তার আইস ব্রেকিং টা ছিল এই গল্পের একেকটা অংশ বলা। এটা এক ধরনের আইস ব্রেকিং। এরকম বিভিন্ন ধরনের আইস ব্রেকিং হতে পারে। এটা যার, যার দক্ষতা, যোগ্যতা, চিন্তাভাবনা থেকে এটা বের করতে হবে যে আমাকে এখন কি আইস ব্রেকিং দেওয়া দরকার। আমি বলেছি যে নীরবতা এক ধরনের আইস ব্রেকিং। কণ্ঠস্বরের আ মা কণ্ঠস্বরের আ উম পরিবর্তন এক ধরনের আইস ব্রেকিং। যেমন আমি কথা বলছিলাম আ মধ্যতে বা উদাত্তে, হঠাৎ করে আমি মন্দ্রতে নেমে গেলাম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা সবার জানা দরকার। মুহূর্তের মধ্যে একটা আ মানে যে একটা এলোমেলো ভাব ছিল, এটা মানে ভেঙে যাবে। তো এরকম বিভিন্ন প্রক্রিয়ায় আইস ব্রেকিং হতে পারে। এগুলি নিজেকে উদ্ভাবন করতে হবে। নিজেকে আবিষ্কার করতে হবে যে কি আইস ব্রেকিং দেওয়া যায়। এবং এটা যে আগের থেকে চিন্তা ভাবনা করে তারপরে উম আ বসতে হবে এমনটা নাও হইতে পারে। আমি যখন আলোচনা করছি, আমি যখন ক্লাস করাচ্ছি, আমি যখন বয়ান করছি, আমি যখন উপস্থাপনা করছি, উপস্থিত বুদ্ধি তাৎক্ষণিক আমাকে আইস ব্রেকিং এর ফর্মুলাটা নিয়ে আসতে হবে যে এখন আমি কি আইস ব্রেকিং দিতে পারি। তো যাই হোক আইস ব্রেকিং এর বিষয়টা বলা হয়েছিল গত ক্লাসে। আরেকটা কি বিষয় বলা হয়েছিল? অন্যের অন্যের চোখ দেখে, অন্যের অ্যা উম আওয়াজ শুনে মানে চোখ, শ্রোতার আওয়াজ শুনে, দর্শকের চোখ, দর্শকের আওয়াজ শুনে অ্যা দর্শকের আওয়াজ শুনে এটা বোঝা যে আমি কি আমার আলোচনা কি সঠিক ট্র্যাকে আছে? নাকি আমাকে এখন আবার অন্য ট্র্যাকে যেতে হবে? এই যে অপরের চিন্তা ভাবনা, অপরের বর্তমান মানসিক অবস্থাকে বুঝতে পারা, এইটা যে পারে না সে ভালো কোনদিন পারফর্মার হতে পারবে না। এটা এটা তাকে লাগবে। এমনকি ক্লাস করানোর সময় আমি কেন বারবার তোমাদের ইয়ের দিকে খেয়াল রাখি। তোমরা যদি ডান-বাম করো তখনই আমার ভেতরে একটা আমার মধ্যে এই অস্বস্তি তৈরি হয় যে তোমরা
ক্লাসে একাত্ম হচ্ছ না, আমার আলোচনাটা মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন সামনে থাকলে তো আমি বিভিন্ন রকম আইস ব্রেকিং দিতাম, তোমরা এই ডান বামে কেন তাকাচ্ছ সেটা আমি আবিষ্কার করতাম। কিন্তু যেহেতু অনলাইনে আমি এটা বোঝার সাধ্য নাই, এই জন্য আমি জোর করে চাই যে দৃষ্টিটা আমার দিকে থাকুক, এবং সবগুলি চোখ যদি আমি না দেখি তাহলে আমার ক্লাসটা সুন্দর হবে না, আমার পারফরমেন্সটা সুন্দর হবে না। তো এই জন্য অপরের মন বোঝার দক্ষতা থাকা খুব জরুরি, এবং সেই মন বোঝার কি হচ্ছে চোখ। অপরের মন বোঝার সহজ এবং কার্যকর মাধ্যম হচ্ছে চোখ। চোখ দিয়েই আসলে প্রকৃতপক্ষে বোঝা যায় যে এই লোকটা কি ভাবছে। এইটা, এই দক্ষতাটা অর্জন করতে হবে। কিভাবে করব? এটা চেষ্টা করলেই এটা অটোমেটিক নিজের মধ্যে আসতে থাকবে। এটা খুঁজতে থাকলেই, এটা যখন আমি খুঁজতে থাকবো যে আ উম যে সকলের চোখে কি বলে, তখনই আমি আ এই দক্ষতা অর্জন করব। এর আগে পারব না। এর কোনো ফর্মুলা নাই, এর কোনো ট্যাবলেট নাই, এর কোনো সিরাপ নাই যেটা খাওয়ার সাথে, সাথে আমি পরদিন থেকে আ অপরের চোখ দেখলেই বুঝতে পারবো যে সে কি ভাবছে। এটা সবসময় ভাবতে হবে যে তার চোখ দেখে আমাকে বুঝতে হবে তার মনের অবস্থা কি। তাহলেই এটা বোঝা সম্ভব। গেল ২য়। ৩য়, অনেক বক্তা বক্তব্য রাখে আকাশের দিকে তাকায়া, ফ্যানের দিকে তাকায়া। মানে সে দর্শকের চোখে তাকাইতে তার ভয় হয়। এবং এই ভয়টা যে যখন একবার কারো মনের মধ্যে ঢোকে, সে দীর্ঘদিন হয়তো আলোচনা করে, বয়ান করে, বক্তব্য রাখে, আ উপস্থাপনা করে, কিন্তু দর্শকের চোখে তাকাইতে পারে না। এটা হলে কিন্তু চলবে না। তাকাইতে হবে চোখে। সবার চোখে তাকাইতে হবে। কারো চোখ যদি মিস যায়, কারো চোখের দিকে তাকানো যদি মিস যায়, ওই অংশটা, ওই ব্যক্তিটা এই প্রোগ্রামের মূল আ স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে মনে করো ২,০০,০০০ লোক, ২,০০,০০০ লোক অ্যা একটা সমাবেশ। আমি সেখানে বক্তব্য রাখবো। তাহলে আমি সকলের চোখে কি তাকাতে পারবো? সকলের চোখে তাকানো সম্ভব না। তখন কি করতে হবে? তখন আমাকে গড়ে তাকাতে হবে। গড়ের গল্প জানো তো? একটা গড়ের গল্প বলব? জি। ও ও উম শীতের কারণে অনেকে গল্প শুনতে মনে হয় তোমাদের একটু এখন ভাল লাগছে না। ভালো বিশেষ করে লাগছে, ভালো লাগছে। গোলাম, আহমাদ, তাদের মনে হচ্ছে যে শীতের চোটে তারা মানে হয়ে যাচ্ছে। বলবো কি বলব না বলো? জি, জি, জি। জি বলেন। এক শিক্ষক, অঙ্কের শিক্ষক, সে শ্বশুরবাড়ি যাবে। বউ নিয়ে রওনা হয়েছে। রওনা হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ির পথে একটা নদী পড়ে। এখন এমন সময় শীতের দিনে সে গেছে বিকালবেলা। গিয়ে দেখে যে ওখানে কোনো নাই, কি বলে, মাঝিও নাই, নৌকাও নেই। এখন সে নদী পার হবে কিভাবে? জনবিহীন একটা এলাকা আরকি। মানে এই জায়গায় লোকজন তেমন একটা থাকে না। তখন অঙ্কের শিক্ষক একটা লাঠি নিল। লাঠি নিয়ে ১ হাত একটা দাগ দিল, ২ হাত আরেকটা দাগ দিল, ৩ হাত আরেকটা দাগ দিল, ৪ হাত আরেকটা দাগ দিল। এভাবে দাগ দিয়ে ৫ হাত পর্যন্ত দাগ দিল। লাঠি নিয়ে মাপা শুরু করলো। যে এক জায়গায় আছে ১ হাত পানি, এরপরে আছে ২ হাত পানি, এরপরে আছে ৩ হাত পানি, এরপরে আছে ৫ হাত পানি, এরপরে আবার ৪ হাত, ৩ হাত, ২ হাত, ১ হাত এরকম মাপলো। তারপরে সে একটা অঙ্ক করল। যে এখানে ১, ২, ৩ এভাবে অঙ্ক করে গড়ে বের করল যে গড়ে নদীতে ২ হাত পানি আছে। এবার বউরে মাপলো। বউর মাপা দেখা গেল যে না, মোটামুটি ২ হাতেরও অনেক উপরে আছে। তো তার বউরে বলল যে, "কোন টেনশন নাই। তুমি আসতে থাকো আমার পিছনে। পানি এই জায়গায় গড়ে ২ হাত আছে।" বউ জানে না সাঁতার। এখন নদী পার হইতে গিয়ে মাঝখানে তো বউ ডুবে গেছে। কারণ হলো আ এখানে তো আর গড়ে কাজ করবে না। এইখানে যদিও গড়ে কাজ করবে না। কিন্তু ওই যে যখন একটা জন সমাবেশে তুমি কথা বলবে, তখন কিন্তু গড় কাজ করবে। তখন তুমি ডান থেকে বাম দিকে চোখটাকে ঘুরাবে। ওই পিছনের লোকটা ভাববে আমার দিকে তাকাচ্ছে। সে নিজেকে ভেবে নিবে যে আমার দিকে তাকাচ্ছে। তো এই যে তুমি যে তার দিকে তাকাচ্ছ, এইটাই তাকে এখানে কানেক্টেড রাখবে, সংযুক্ত রাখবে। আর যদি তুমি এদিকে না তাকাও, রোবটের মতো সামনের দিকে তাকায়া বক্তব্য রাখো, তাহলে ডান বাম সব বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে পুরো অংশ
তোমার আলোচনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সকলের চোখের দিকে তাকাতে হবে। মূল কথা, চোখের দিকে না তাকালে মনোযোগ আসে না। অনেকে যা গল্প করে বা কথা বলে কারো চোখে তাকায় না। দেখবা যে তার কথা মানুষ মানে সহজে নিতে পারে না। একাত্ম হয় না, বেশিক্ষণ জমাতে পারে না। তো জমাইতে হলে সবার চোখের দিকে তাকাতে হবে। অতএব কয়টা কথা বললাম? ৩ টা কথা। ৪র্থ নাম্বার, এইটা বোধহয় তোমাদের হয় না। যেটা হলো যে কোথাও কথা বলতে গেলে বুকের ভিতরে একটা ধুক, 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 ধুক শব্দ করে। এটা যেহেতু তোমাদের হয় না, অতএব এই বিষয়ে আলোচনা করার দরকার নাই। কি বলো? হয়। হয়। এটাও কিন্তু আরেকটা আইস ব্রেকিং। আমি এটা বলবো আমি জানি। কিন্তু তারপরে এমনভাবে বললাম যাতে তোমার মধ্যে মানে একটুও যদি থাকে, কি বলে? মানে এদিক-সেদিক থাকে, সেটা যেন কেটে যায় এবং পুরোপুরি একাত্ম হও। বুকের মধ্যে ধুকপুক করে, গলা শুকায়া যায়, মুখ শুকায়া যায়, হাত কাঁপে, পা কাঁপে। এগুলি হয় কি হয় না? হয়। তো এইটা দূর করার আমি সহজ কিছু টিপস দিব। এটাকে এক কথায় ইংরেজিতে বলে নার্ভাসনেস। মানে একটা প্রোগ্রামে আমি এখন পারফর্ম করব, এর আগেই আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো এই যে কাঁপাকাঁপিটা, এটা কিন্তু আ আলোচনায় প্রভাব ফেলে। আলোচনায় প্রভাব ফেলে। এমনকি তুমি যদি একটা কথা বলতে চাচ্ছ, কিন্তু তোমার মুখ দিয়ে বেরোচ্ছে আরেকটা। এমনও হয়। নার্ভাসনেস এর কারণে আমি যা বলতে চাচ্ছি তা আসছে না। অন্য কিছু আসছে। এরকম হয় তো? এটা কিন্তু আমি উদাহরণটা আমার জীবন দিয়েই আমি দিব। আমি যখন আ একটা পর্যায়ে আমি এরকম কথা বলতে পারতাম না। কারো সামনেই কথা বলতে পারতাম না। কথা বলতে গেলে আমি যা বলতে চাইতাম তা বলতে পারতাম না। মুখ কথা জড়ায় যেত। কোন কিছুই বলতে পারতাম না। তো একদিন আ আমি আরেকজনের মতো নকল করে বলি নাকি? জি, আ ১৯৯০ তো আমি ১৯৯০ সালে এক প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। তোমরা ৯০ সাল জানো তো? ১৯৯০ তো ১৯৯০ সালে এটা ৯০ না আমারটা ছিল ৯১ একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। প্রোগ্রামে অ্যাটেন্ড করার পরে সেখানে খুব উদ্বুদ্ধমূলক আ জজবানে এমন আলোচনা হলো। আলোচনা হওয়ার সাথে আমার শরীর মানে আমি একেবারে মন প্রাণ উজ্জীবিত হয়ে গেল। এবং মানে আমি তখন আমার শরীরের মধ্যে জজবা চলে আসছে। আমার মনের মধ্যেও জজবা চলে আসছে। এখন ওখান থেকে বলল যে যারা আ বক্তব্য রাখতে চান তাদের নাম জমা দেন। তো ওই আবেগের চোটে নিজের নাম জমা দিয়ে দিলাম। এখন জমা দেওয়ার পরের থেকে তো ধুক-ফুক শুরু হয়ে গেল। এমন এত বেশি বুকে শব্দ করা শুরু করলো, তোমাদের কাছে একটু অত্যুক্তি মনে হইতে পারে, একটু বেশি মনে হতে পারে। কিন্তু আসলেই বেশি না। এত জোরে শব্দ হচ্ছিল, আমি ডাইনে বামে তাকাচ্ছিলাম। তারা কি বুঝতে পারছে যে আমার বুকের মধ্যে এত ধুম, ধুম করে সাউন্ড হচ্ছে? তো শুধু তাই না, ঘামা শুরু হয়ে গেল সারা শরীর। হাত ঘেমে যাচ্ছে, শরীর ঘেমে শরীর যাচ্ছে। ঘেমে এরকম একটা অবস্থা আমার মধ্যে তৈরি হলো। তো আর আল্লাহর কাছে একটা ফরিয়াদ করা শুরু করলাম। আল্লাহ ১ম নামটা যেন আমার না হয়। কারণ ১ম মানে আগে জবাই একজন হইতে দেখলে তো নিজের একটা সাহস হয় যে হেও তো জবাই হইছে তাহলে আমিও জবাই হইতে পারবো। মানে তো আগে অন্য কেউ হোক তারপরে যেন আমার নাম আসে। মহান রাব্বুল আলামিন আমার ফরিয়াদ শুনলেন এবং শুরুতে আমার নাম আসলো না। নাম আসলো আরেকজনের। এটা উপকার হইল না অপকার হইল তোমরা বুঝবা। সে দাঁড়ানোর পরে এই যে এরকম হাত এরকম করে দাঁড়াইলো, পুরাটা দেখা যাচ্ছে না। এরকম করে হাত বাইধা পেটের উপরে হাত বাইধা দাঁড়াইলো। এখন দেখি যে তার হাত এইভাবে কাঁপছে। হাত কাঁপছে, শরীর কাঁপছে আর তার চোখ বন্ধ। চোখ বন্ধ সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সূরা পড়া শুরু করলো আর ২ চোখ দিয়ে পানি পড়তেছে। মানে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তো আয়োজকদের একজন তাকে ধরে নিয়ে আস্তে তার আসনে বসায় দিল। এর পরের নামটা আমার। তো
আমার ফরিয়াদ ঠিক আছে, ফরিয়াদ আল্লাহ শুনছেন। কিন্তু সেটা উপকারে আসে নাই। সেটা পুরাই আমার বিপরীতে চলে গেছে যে এই অবস্থা দেখে তো আমার অবস্থা আরো শেষ। এবং আমি দাঁড়ানোর সাথে আমার স্পষ্ট মনে আছে যে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। আমি একেবারে চোখে অন্ধকার। আর কিছু দেখি না। কিন্তু লজ্জা পাবো এই বিধায় আমি ওই বেঞ্চ ছিল। বেঞ্চে ধরে মানে অনুমানের ভিত্তিতে আমি জায়গা মতো চলে গেলাম। ডায়াসে চলে গেলাম। অনুমানের ভিত্তিতে। যদি উঁচা মঞ্চ-টঞ্চ থাকতো তাহলে হয়তো বিপদ হইতো। একদম প্লেন ছিল তো অ্যা মানে ওই একটা ক্লাসরুমের মতো। তো ওই ডায়াসে যখন চলে গেলাম, তখনও আমি চোখে স্পষ্ট কিছু দেখি না। তো এর আগে আমি একটা কাজ করেছিলাম যে কি বলতে পারি একটা নোট করেছিলাম। এখন নোটটা হাতের ভিতরে এরকম চাপাচাপির চোটে এইটা ছোট একটা কাগজের নোট করেছি তো এখন আর এটার আগামাথা খুঁজে পাচ্ছি না। এটা খোলার চেষ্টা করে আমি পারতেছি না যে এটা কেমনে খুলবো? অবশেষে এটা ফেলে দিলাম। কারণ এটা খোলারও অবস্থায় নাই। এটা হাতের ঘামে ভিজে এবং এটা তো ছোট, এটা চাপাচাপিতে এটার খুঁজে পাওয়া যাচ্ছে না। বু বুঝ বুঝতে পারো নাই? মানে এটা যে খুলবো এটার জায়গা খুঁজে পাচ্ছি না। আর আমি তো স্পষ্ট দেখতেও পাচ্ছি না। এটা ভাষায় বোঝানো খুব কঠিন। নার্ভাসনেস যখন প্রচন্ড রকম হয়, তখন এরকম ঘটনাই ঘটে। তো আমি আল্লাহর নাম করে শুরু করলাম। শুরু করলাম কিভাবে? আমি ওই যে আগে যখন টেনশন করছিলাম, তখন আমি একটু নোট করার চেষ্টা করলাম যে কি বলা যায়। তো নোটটা তো খুলতে পারলাম না। কিন্তু নোটটা করার কারণে নোটটা কিন্তু কাগজে যেমন লেখা হয়েছে, ব্রেনেও একটু লেখা হয়েছে যে আগে এটা লিখছিলাম, তারপরে এটা, তারপরে এটা। এটা কিন্তু এখন মনে আছে। তো আমি সেখানে কি বলেছিলাম আমি সেটাই বলি। সবাই তো শুরু করে একটা প্রসেসে, আমি একটু ভিন্ন প্রসেসে শুরু করলাম। কারণ তখন আমি আইস ব্রেকিং কি জানতাম না। কিন্তু আমার মনের ভেতরে একটা কথা ছিল, একটা বিষয় জাগছিল যে আমাকে এমনভাবে শুরু করতে হবে আর ১০ জন যেভাবে শুরু করে সেইভাবে না। যাতে আমার আমার কথাটা মানুষের মাঝে আলাদাভাবে মনে থাকে। আমি কি আমার কথাটা বোঝাতে পারলাম? এই প্রবণতা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে কোনদিনই তুমি ভালো করতে পারবে না। প্রবণতা এটা থাকতে হবে যে আমার যে পারফরম্যান্স, এইটা বাকিদের পারফরম্যান্স এর চাইতে সম্পূর্ণ আলাদাভাবে হতে হবে এবং তাহলেই কেবল যারা উপস্থিত আছেন, তারা আমাকে আলাদাভাবে মনে রাখবেন। তো এইটার নাম যে আইস ব্রেকিং এটা তো আর আমি তখন জানতাম না। তো আমি শুরু করলাম এভাবে। আপনারা তখন ইত্তেফাক পত্রিকাটা খুব মানে সবচাইতে সার্কুলেটেড পত্রিকা ছিল। সবচাইতে মানে যেটার প্রসার ছিল বেশি। যে আপনারা গত কয়েকদিন আগে ইত্তেফাকের একটা কার্টুন নিশ্চয়ই দেখেছেন। যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যখন প্রবেশ করে শিক্ষা জীবনের শুরুতে, তখন বই খাতা নিয়ে ঢুকে আর শিক্ষা জীবন শেষ করে ইউনিভার্সিটি থেকে যখন বের হয়, তখন বাঘ, সিংহ এরকম রক্ত মানে একেবারে যারা রক্ত পান করে, গোশত পান করে মানুষের, এরকম হিংস্র প্রাণী হয়ে বের হয়। যাদের কাঁধের মধ্যে স্টেন গান, বন্দুক, পিস্তল এগুলি নিয়ে তারা বের হচ্ছে। এই কার্টুনটাই আমাদের শিক্ষা ব্যবস্থার চিত্র প্রকাশ করার জন্য যথেষ্ট। এইটুক বলার পরে অডিয়েন্স এ যারা ছিল তারা মানে ব্যাপকভাবে ঠিক বলে উঠল। এই বইলা ওঠার পরেই আমি দেখলাম যে আমি চোখে মোটামুটি ভালো দেখি এখন। মানে আ কাজ হয়ে গেছে। তো আমি ওই সিরিয়াল অনুযায়ী যখন বলে যেতে থাকলাম তখন আমার সামনে দেখি একটা কাগজ। কাগজ দেখি যে দয়া করে সংক্ষেপ করুন। তার মানে বাহ! আমি তো মানে আবার সংক্ষেপের ইয়েও দিচ্ছে তার মানে তো আমার কাজ হয়ে গেছে। এরপর থেকে আমার কখনো সেই নার্ভাসনেস এর সংকটে আমাকে পড়তে হয়নি। হ্যাঁ, নার্ভাসনেস এর সংকটে যখন অনেক বড় প্রোগ্রাম, তখন সামান্য উম বুকের ভেতরে উকি দেওয়ার চেষ্টা করেছে। তখন আমি কিছু কৌশল প্রয়োগ করার মাধ্যমে সেটাকে দূর করে দিতে পেরেছি। এখন সেই কৌশলগুলি বলব। ১ নাম্বার
ক্রিকেটারদেরকে দেখা যায় সারাদিন চুইং গাম খায়, খায় না? আমি আগে ভাবতাম ওরা কি সারা জীবনে এরকম চুইং গাম খায়? তখনই দেখি যে চুইং গাম খায়। ঘটনাটা কি? পরে বুঝলাম মুখে কোনো কিছু চিবানো বা মুখে কোনো কিছু থাকা দরকার, থাকলে নার্ভাসনেস কমে যায়। ক্রিকেটাররা যখন খেলতে নামে বা যখন খেলোয়াড়রা কোনো তাদের প্লেগ্রাউন্ডে নামে, তখন তারা প্রচন্ড নার্ভাস থাকে। এই নার্ভাসনেস কাটানোর জন্য তারা একটা চুইং গাম বা চকোলেট যদি মুখে রাখে, এইটা নার্ভাসনেস কাটাতে সহযোগিতা করে। কেন? আমাদের ব্রেন যখন আমরা খাই, তখন সে আমাদের শরীরকে মোটামুটি করে ফেলে। কি বলে? কুল করার চেষ্টা করে, ঠান্ডা করার চেষ্টা করে যে, "তুমি এখন খাচ্ছ, তোমাকে এখন রিল্যাক্স থাকতে হবে।" তো যখন আমি নার্ভাস থাকি, তখন যদি আমি মুখে খাবার ঢুকায় দেই, তাহলে ব্রেন তখন বলে যে, "তোমার এখন থাকার কথা।" কি বলে? কুল থাকার কথা। নার্ভাসনেস আ থাকার কথা না। এটা আমাদেরকে একটা সহযোগিতা করে। দ্বিতীয়ত আরেকটা বিষয়ে সহযোগিতা করে সেটা হচ্ছে আমাদের যে মুখ শুকায়া যায়, গলা শুকায়া যায়। যখন আমরা কোনো কিছু এরকম মুখে করতে থাকবো তখন কিন্তু মুখ শুকানো এবং গলা শুকানোর সমস্যাটা থাকবে না। এর আগে মুখে একটা চুইং গাম বা চকোলেট ঢোকানোর আগে একটু চোখ বন্ধ করে এক জায়গায় বসে কেউ যদি বড় করে শ্বাস টানে, নাক দিয়ে শ্বাস টানবে। শ্বাস টেনে বুকটা ভরবে, কিছুক্ষণ ধরে রাখবে। কিছুক্ষণ ধরে রাখার পর যখন সে এইটা ভেবে কিছুক্ষণ মানে এই কয়েক সেকেন্ড ৪-৫ সেকেন্ড ধরে রাখবে। ধরে রেখে সে যখন ভাববে যে আমার ভিতরে যত টেনশন আছে, যত নার্ভাসনেস আছে সব কিছুকে আমি বের করে দিচ্ছি। আমি দেখাই এবং ছাড়বে যখন পুরো ছাড়বে। মানে বাদ রাখবে না। মানে কোন শ্বাস যেন ওর ভিতরে না থাকে। তারপর সে আবারও টানবে, আবারও ছাড়বে। এরকম যদি তুমি ২০ বার শ্বাস টানতে পারো এবং ছাড়তে পারো এই প্রক্রিয়ায় এবং এটা ভাবতে পারো আমার ভিতরের সমস্ত টেনশন আমি একেবারে ফেলে দিচ্ছি। তখন দেখবা তোমার ভিতরে যে ধুকপুকটা করছিল এটা 90% কমে যাবে। এটা অধিকাংশের ক্ষেত্রে 100% কমে যাবে, কারো ক্ষেত্রে 90% কমে যাবে। অল্প একটু থাকবে। তো এই প্রক্রিয়ার পরে মুখে একটা চুইং গাম বা চকোলেট ঢুকায় নিলে আর কোন সমস্যা নেই। এরপরে হইলো আসল চিন্তা। এরপরে চিন্তা করতে হবে আমি এখন যেখানে পারফর্ম করব, সেখানে যারাই থাকুক, সে যত বড়ই হোক, ভাববা যে তারা সবাই কাঁঠাল পাতা খায়। বুঝাইতে পারছি? এখানে সবাই কাঁঠাল পাতা খায়। আমি যতক্ষণ স্টেজে আছি, আমি যতক্ষণ পারফর্ম করছি, এখানে কেউ কিচ্ছু জানে না। সব বলদ। এটা ভাববা। এটা কিন্তু সবসময় ভাবার জন্য বলছি না। এটা হলো চিকিৎসা। মানে যাদের নার্ভাসনেস এর সমস্যা আছে তাদের জন্য। আজকে আমি যা বলব এটাই ঠিক। ভুল বললেও ঠিক। আমাদের ঘাইরা শামসুর মতো। গাইরা শামসুরে চিনো? অনেকে হয়তো জানতে পারো ময়মনসিংহের যারা আছে। সে গাইরা শামসু আমার আত্মীয় ছিলেন উনি। তো উনি এক বক্তৃতায় বলছিল যে অ্যা ৩০ কোটি বাঙালির রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন পিছন দিয়ে বলছে যে, "স্যার ৩০ কোটি না ৩০ লাখ।" কয়, "যা কইছি, কইছি।" মানে সে মাইকেই বলছে, "যা কইছি, কইছি।" মানে ওই ৩০ কোটি বাঙালির রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো মঞ্চে যখন দাঁড়ায় যাবা, মাইক্রোফোন যখন হাতে উঠে যাবে, তখন ভাবতে হবে আমি কিং। আমি যা বলব তাই সঠিক। এর বাইরে আর কোন কিছু নাই। পরে মূল্যায়ন করবা যে কি ভুল করলা বা করলা, ভুল কি ছিল? সেগুলো পরে মূল্যায়নের বিষয়। কিন্তু মাইক্রোফোন ধরার সময় ভুল বলি না ঠিক বলি এইটা ভাবা যাবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, তুমি যদি ওখানে কাউকে ভাবো যে এখানে অমুক আছে, তাকে তাকে আমার শোনাতে হবে জিনিসটা বা তাকে খেয়াল করে আমাকে বক্তব্য রাখতে হবে। তাহলে মনে করবা সব শেষ।
এখানে কারো কথা আলাদা করা যাবে না। কাউকে আলাদা করা যাবে না যে অমুক এখানে বসা আছে। সে তো আমার ভুল ধরে ফেলবে। এটা করাই যাবে না। বা অমুক আছে তার সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এটা করলেই শেষ। কমন, সবাইকে কমন ধরতে হবে। কমন ধরে যখন আলোচনা করবা, কারোর কথা বিশেষভাবে মাথার মধ্যে না ঢুকাবে, তখন দেখবা যে নার্ভাসনেস কাজ করছে না। এই কয়টা বিষয় যদি ফলো করো ঠিকঠাক মতো, নার্ভাসনেস দূর হয়ে যাবে। আর একবার যদি নার্ভাসনেস দূর হয়ে যায়, তখন কিন্তু আর কখনোই নার্ভাসনেস আক্রমণ করতে পারবে না। একবার অভ্যস্ত হয়ে গেলে তখন আর নার্ভাসনেস কাজ করবে না। এবার আসি হাত কাঁপে। এরকম হাত কাঁপে। এখন মাইক্রোফোন দিলে মাইক্রোফোন সহ কাঁপে। শব্দ হয়। মাইক্রোফোন সহ। তো তখন কি করব? তখন যেটা করব, একটা সহজ প্রক্রিয়া আছে। যদি এটা সমাবেশ হয় তাহলে সবচাইতে ভালো। সেটা হলো হাত ২ টাকে বাইধা ফেলতে হবে। হাত ২ টা বাইধা ফেলতে হবে। এক হাত দিয়ে আরেক হাত আটকায়া ফেলতে হবে। কিভাবে? সামনে তো আটকানো যাবে না। পিছনে। পিছনে এক হাত দিয়ে আরেক হাত আটকায়া ফেলতে হবে। এইভাবে দাঁড়ায় না মানুষ পিছনে ২ হাত আ দিয়ে। যখন পেছনে কেউ হাতটা করে, তখন তার শরীরের মধ্যে একটা আত্মবিশ্বাসের রূপ ফুটে ওঠে। মানে কেউ যদি খুব আত্মবিশ্বাসী হয়, তখন কিন্তু সে হাত এরকম একদম পিছনে এরকম করে দাঁড়ায়। এখন এইটা তার নিজের জন্য যেমন উপকার, দর্শকদের জন্য উপকার। দর্শকরা দেখে যে না সে খুব আজকে কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। তার সে যা বলবে বুঝে শুনেই বলবে এবং তার কথাগুলি গুরুত্বপূর্ণ হবে। তো যখন এইভাবে দাঁড়াবে তখন হাত কাঁপাকাঁপি কিন্তু সামনে চোখে আসবে না। হাত আড়াল হয়ে গেল এবং হাতটা আটকা আছে। এক হাত দিয়ে আরেক হাত আটকানো আছে। শরীরে একটা টাইট ভাব চলে আসবে। ২য় নাম্বার ওই সময়ের জন্য হানাফি না থেকে আহলে হাদিস হয়ে যেতে হবে। মানে পা ২ টা খুব কাছাকাছি না রেখে একটু, একটু ফাঁকা করে দাঁড়াইতে হবে। একটু, বেশি না। তাহলে শরীরের ব্যালেন্সটা ঠিক থাকবে। হাঁটু কাঁপলে এটা শরীরে প্রভাব পড়বে না। এখন এমন প্রোগ্রাম হতে পারে যেখানে এইভাবে দাঁড়ানোটা একটু আ বেমানান। তাহলে সামনে যে ডায়াসটা আছে, যে বক্তৃতার যে মানে টেবিলটা আছে, এই টেবিলের ২ প্রান্ত ধরে ফেলতে হবে। তাহলে হাত আটকে গেল এবং পাটাও এভাবে রাখতে হবে। এতে করে হাত কাঁপাকাঁপি, পা কাঁপাকাঁপি এটাই হয়। একটা সমস্যা হয়। এটা তাদের জন্য উপকার। এটা অনেকের তোমাদের মনে হয় না। এটা অন্যদের হয়। যে বক্তৃতায় গেলে মনে হয় যে হাতটা যে কোন জায়গায় রাখবো এটাই খুঁজে পায় না। এমনে রাখবে, না এমনে রাখবে, না এমনে রাখবে। মানে অনেক সময় মনে হয় হাতটা যদি খুইলা রেখে আসা যেত তাহলে সবচাইতে ভালো হইতো। তো এদের কিন্তু এই সংকটের সমাধান হয়ে গেল। হয় পেছনে হাত থাকবে, না হয় ডায়াসের মধ্যে হাত থাকবে। আর যদি মাইক্রোফোন হাতে থাকে তাহলে এক হাত পেছনে, এক হাত সামনে। এক হাত যেহেতু মাইক্রোফোন এটা তো আর পেছনে নেওয়া যাবে না। মাইক্রোফোন হাতে নিতে হচ্ছে। অতএব মাইক্রোফোনের এক হাত পেছনে, অ্যা মাইক্রোফোন ধরা হাতটা সামনে আর আরেক হাত পেছনে। এটা ১ম অবস্থায়। এরপরে হাত কোন জায়গায় যাবে ওইটা আমাদের বলে দিতে হবে না। ও হাত নিজের জায়গায় খুঁজে নিয়ে একেক সময় একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে। ওইটা অবস্থার কথার ভিত্তিতে তখন আ হাত চালু হয়ে যাবে। তখন পা চালু হয়ে যাবে। তখন হাত পা নিয়ে না ভাবলেও চলবে। উপকারী না অপকারী এই কথাগুলি? উপকারী, উপকারী। হ্যাঁ। উপকারী। বক্তৃতা দিতে দাঁড়িয়ে বা বয়ান শুরু করতে দাঁড়িয়ে এইটা কোনদিন বলা যাবে না। দেখবা অনেকে বলে। আসলে আমি সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় আজকে এসছি। মুরুব্বিরা বলেছেন তাই দাঁড়ালাম। আমার কথার মধ্যে কিছু উল্টাপাল্টা হতে পারে। দয়া করে এগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জাতীয় কথাবার্তা, এই সমস্ত কি জানি বলে? মুখলেসি কথাবার্তা, এগুলি ওই স্টেজের জন্য না। স্টেজে বলতে হবে আমি যা বলি এটাই ঠিক। বক্তৃতার শেষে গিয়ে তুমি বলতে পারো, আমার কথায় কোনো ভুল হইলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু শুরুতে যদি বলো, তাহলে অধিকাংশ মানুষ তোমার কথার আকর্ষণ হারায় ফেলবে। বলবে যে, "এই বেটা অপ্রস্তুত অবস্থায় আসছে, এর বক্তব্য আর কি শুনবো?"
মানে শুরুতেই একটা মানে অবজ্ঞার ভাব দর্শক শ্রোতাদের মধ্যে চলে আসবে। এটা বলা যাবে না। বরং বুঝাতে হবে যে তুমি পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছো। তোমার কম প্রস্তুতি থাকলেও সেটা বুঝতে দেওয়া যাবে না। যে আমি পূর্ণ প্রস্তুত। আমি যা বলব জেনে শুনে বুঝেই বলছি। দরকার হয় শেষে গিয়ে মাপ চাইয়া লইবা। আগে ২-৩ টা মাইরা থাপ্পড়-থুপ্পড় দিয়া তারপরে মাপ চাইয়া লইবা। এটা মানে বড় ভাইরা আগে মানে বলতো আরকি। ঝগড়া লাগলে বিচার-টিচার পরে। আগে কয়েকটা লাগাইয়া ফেলা। লাগায়-টাগায় পরে দরকার হয় মাপ চাইলে। এরকম বলে না? তো বিষয়টা এরকমই। বক্তৃতায় বা ইয়াতে পারফরম্যান্স এ দাঁড়াইলে আগে ধুমধাম লাগায় দিতে হবে। লাগায় দেওয়ার পরে দরকার হয় মানে নিজেকে সরি বলতে হবে বা এই জায়গা থেকে সরে আসতে হবে। এই হচ্ছে এটা কাদের জন্য? এই কথাগুলি বললাম যারা নতুন, যারা নার্ভাসনেস এ ভোগে তাদের জন্য। সকলের জন্য না। ঠিক আছে? এই বিষয়ে আর ডিটেইল আলোচনা করা প্রয়োজন মনে করছি না। আম এখানে এই বিষয়ে আলোচনা করলে ৪-৫ টা ক্লাস লাগবে। তো ওগুলি এত সম্ভব তো না। তো আমি মোটামুটি সারাংশ বা সারমর্ম যতটুকু বললে উপকার হবে ততটুকুই বলার চেষ্টা করলাম। এই উপস্থাপনা এইবার আসি। উপস্থাপককে অবশ্যই একজন সাহিত্যিক হতে হবে। এটা কিভাবে সম্ভব? আমি এখন উপস্থাপক হওয়ার জন্য আবার সাহিত্যিক হবো, এটা কি হওয়া সম্ভব? না, এটা হওয়া সম্ভব, খুব সহজ। মানে বাংলা সাহিত্যের একটা জ্ঞান থাকতে হবে। তো বাংলা সাহিত্যের জ্ঞান কিভাবে সম্ভব? বাংলা সাহিত্য পড়তে হবে। পড়লেই নতুন, নতুন শব্দ আসবে। যেমন উদাহরণ দিই। রাত। রাত শব্দটা বাংলায় আছে। রাতের অনেক প্রতিশব্দ আছে না? অনেক এ এ রাতকে প্রকাশ করে। এরকম আরো শব্দ আছে না নাই? দেখি তো কে কয়টা বলতে পারো? একটু শুনি। কেউ বলতে পারো? রাত না বইলে আমি রাতকে প্রকাশ করব আরেকটা শব্দ দিয়া। সেটা কি? নিশি, ওকে। কে বলল? এমডি কে বলল নিশি? আটটে, আ অন্ধকারে আ ছেয়ে গেছে। হ্যাঁ, রাত্রি, আব্দুল্লাহ রাত্রি। এবার অন্য কেউ কিছু বলো। রজনী, অন্ধকারে ছেয়ে গেছে। হ্যাঁ? এরকম অন্ধকারে ছেয়ে গেছে। না, না, এটা তো শব্দ হলো না। এক শব্দে বলতে হবে। রাতের পরিবর্তে আরেকটা শব্দ। রজনী, রজনী, চমৎকার। এই তো। এরকম অনেক শব্দ আছে না? এখন তুমি রাত না বলে তুমি বললা রজনী, আজকের এই রজনীতে। তো হঠাৎই এটা চেঞ্জ হয়ে গেল। তো এখন এটা তোমার মাথায় কখন আসবে? যখন তোমার শব্দ ভান্ডার অনেক বেশি থাকবে। বাংলায় তুমি যখন সাহিত্য পড়বে, তখন একটা কথা কিভাবে বলতে হয়, একটা দৃশ্য কিভাবে তুলে ধরতে হয়। যেমন আমি একটা দৃশ্য তুলে ধরি তোমাদের সামনে। তুলবো? জি, আমি আমার উপস্থাপনায় এটা কিন্তু আমার কোনো লেখা না, কিছু না। হঠাৎ একদিন মনে হইলো যে আমি দর্শককে একটা আ মানে ছবি দেখাবো। আমি কথা দিয়ে ছবি দেখাই কিভাবে। তো আমি দেখলাম ওইটা বললাম। বলার পরে দেখলাম যে রেসপন্স মানে অপ্রত্যাশিত। অনেক ভালো। তা বুঝলাম যে মানুষ ছবি দেখতে পছন্দ করে। ছবি দেখতে পছন্দ করে না? সবাই একটা ভিডিও দেখতে পছন্দ করে। ভিডিও একটা দেখলে যত ভালো লাগে বা যত সহজে মাথার মধ্যে ঢুকে, কথা শুনে অতটা ঢুকে না। তো কথার মাধ্যমে যদি আমি একটা চিত্র দেখাইতে পারি, একটা দৃশ্য দেখাইতে পারি, তাহলে সেটার চেষ্টা করি। দেখো কোন চিত্র তোমাদের চোখের সামনে ভাসে কিনা? গভীর রাত, কোথাও কোনো শব্দ নেই। চারিদিক নীরব, নিস্তব্ধ। এমনই এক রাতে মাঝে, মাঝে দূর থেকে ডেকে উঠছে কিছু পাখি। ২-১ টি রাত জাগা কুকুরের ডাক রাতের সেই নিস্তব্ধতাকে খান, খান করে দিচ্ছে। কিভাবে খাবো? এমনই এক রাতে হঠাৎ কেঁদে উঠল একটি শিশু। কেন কাঁদছে শিশুটি? শিশুটির কান্নার রেশ
বাতাসে মিলিয়ে যেতে না যেতেই কেঁদে উঠল একটি নারী। কেন কাঁদছে নারীটি? কেন কাঁদছে শিশুটি? কারণ এই সদ্যজাত শিশুটিকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে পাষণ্ড পিতা চলেছে গোরস্থানের দিকে। তাকে জীবন্ত দাফন করবে। কি অপরাধ এই শিশুটির? অপরাধ শুধু একটি। এই শিশুটি পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কন্যা হিসাবে। কন্যা হিসাবে জন্মগ্রহণের অপরাধে, নারী হিসাবে জন্মগ্রহণের অপরাধে জন্মদাতা পিতা তাকে জীবন্ত দাফন করতে চলেছে। শিশুটির কান্না মহান রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঢেউ তুলল। পথভ্রষ্ট এই মানব সভ্যতাকে সত্যের পথ দেখাতে, মুক্তির পথ দেখাতে এই পৃথিবীতে তিনি প্রেরণ করলেন একজন মহামানবকে। কে তিনি? তিনি তো আর কেউ নন। তিনি আমাদের সকলের প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন সবাই সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি চমৎকার নাতে রাসূল শুনি। এই যে আমি বিবরণটা দিলাম, কোন মুখস্থ কিছু দিলাম? তো এই যে একটা ঘটনাকে তাৎক্ষণিকভাবে প্রকাশ করা, এইটা বেশি টাচ করবে? নাকি এইভাবে যদি বলি, এতক্ষণ আপনারা একটা হামদে বাড়ি তালা শুনলেন। আমাদের এই অনুষ্ঠানে এখন আমরা একটি নাতে রাসূল শুনবো। নাতে রাসূল পরিবেশন করবেন অমুক। এই ২ টার মধ্যে একটা ফারাক আছে না নাই? তো এই যে কাজটা তোমাকে যদি তাৎক্ষণিক করতে হয় তাহলে একটা সাহিত্য জ্ঞান লাগবে। আরেকটা কাজ করা যায়, এইটা প্রাথমিক অবস্থায় করা যায়। সেটা কি? সেটা হলো যেহেতু হামদ হয়, নাত হয় বা ইত্যাদি হয়, হামদের জন্য এরকম একটা সুন্দর আ লেখা, নাতের জন্য একটা লেখে ওইটাকে দেখে, দেখে বলা। এবং তুমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, তুমি দেখে যখন বলবে, সেই বলার মধ্যে কোনো প্রাণ থাকবে না। আর তুমি যদি লিখে, সেটা মাথার মধ্যে লিখে, সেই মাথা থেকে যদি তুমি বলো, তাহলে কিছুটা প্রাণ থাকবে। আর একেবারে তাৎক্ষণিকভাবে আবেগের ইয়াতে একেবারে নতুন একটা জিনিসকে জন্ম দিয়ে যদি তুমি বলতে পারো, তাহলে সেটা থাকবে একেবারে চূড়ান্ত পর্যায়ের আ সুন্দর। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? জি। কারণ কপি করা একটা জিনিস এটা বোঝা যায়। দেখে, দেখে পড়া একটা জিনিস এটা দেখার দেখে একটা জিনিস বললে সেটার মধ্যে সেই প্রাণটা আসে না। মুখস্থ বললে প্রাণ আসে কিন্তু কম থাকে। আরেকটা প্রাণ থেকে এই মুহূর্তেই আমি সৃষ্টি করে বলছি, তখন সেটা অনেক বেশি সুন্দর হয়। এরকমই আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম। তাৎক্ষণিক বলেছিলাম ১৯৫২ ২১শে ফেব্রুয়ারি শীতের এক সকাল। সেই সকালে একদল ছাত্র রাজপথে নেমে এলো একটি দাবিতে। সে দাবি মায়ের ভাষার দাবি। তারা স্লোগান তুলল, রাষ্ট্রভাষা বাংলা চাই। হঠাৎ চলল গুলি, লুটিয়ে পড়ল সালাম, বরকত, রফিক। রক্তের প্রতিটি ফোঁটায় জন্ম নিল আন্দোলন। আদায় হলো মাতৃভাষার দাবি। ১৯৫২ পথ ধরে এলো ১৯৬৯। ১৯৬৯ গণ আন্দোলনের সিঁড়ি বেয়ে এলো ১৯৭১। ২৫শে মার্চ ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ল পাক হানাদার সেনাবাহিনী। রক্তের নহর বইল রাজধানী ঢাকা জুড়ে। মানুষ দমে গেল না। মানুষ অস্ত্র তুলে নিল হাতে। ২৬শে মার্চ শুরু হলো লড়াই। এ লড়াই মুক্তির লড়াই, স্বাধীনতার লড়াই। ৯ মাস এক সাগর রক্তের বিনিময় হলো। সেই বিনিময়ে আমরা পেলাম একটি নতুন পতাকা, একটি নতুন সীমানা, একটি নতুন মানচিত্র। সেই মানচিত্র তোমার, সেই মানচিত্র আমার, সেই মানচিত্রের নাম বাংলাদেশ। এবারে আমরা শুনবো বাংলাদেশের জন্য একটি জাগরণী সঙ্গীত। এই যে
বললাম এই যে ঘটনাটা এইভাবে যদি যখন তুমি উপস্থাপনা করবে তখন দেখবে যে ওটার মধ্যে একটা প্রাণ থাকবে। আমার কথার সাথে তোমরা মানে বুঝতে পারছো পুরো বিষয়টা? ওকে। তো এই কাজগুলো যদি একজন উপস্থাপক আমি যে কয়টা বিষয় বললাম, এই কয়টা বিষয় যদি তোমরা একটু করো, তবে বেসিক শর্ত হচ্ছে উচ্চারণ শুদ্ধ হতে হবে। আচ্ছা, উচ্চারণ শুদ্ধ না হলে তোমার সব মাটি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। তো উচ্চারণটাকে প্রমিত উচ্চারণে কথা বলা যেই ক্লাসগুলো আগে করিয়েছি সেটার মাধ্যমে প্রমিত উচ্চারণ শিখতে হবে আর এই কৌশলগুলি অবলম্বন করে উপস্থাপনা, বক্তৃতা এগুলো দিতে হবে। আশা করছি মোটামুটি সবগুলি বিষয় ধরাতে পেরেছি। এবার আর কিছু? আর কিছু আজকের ক্লাসের জন্য বাকি ছিল? বলো তোমাদের কিছু জানা আছে কিনা? আর কিছু বাকি ছিল? আমি বলেছিলাম যে একটা প্যারা যদি কেউ পড়ে শোনাতে পারতে তাহলে আমি ভুল ধরে দিতে পারতাম। তোমরা কি প্রস্তুত এই জন্য? আচ্ছা, যদি প্রস্তুত না থাকো তাহলে সময় ক্ষেপণ করব না। তাহলে আমরা আজকে ক্লাস শেষ করব। আমি একটা বইয়ের নাম দিচ্ছি। এই বইটা সকলের জন্য অপরিহার্য। আমার যা, যা দিলাম সব দলিল ওইটার মধ্যে আছে। তাহলে ক্লাসটা না করে আগে বলে দিলেই তো হইতো। টাকাটাও দেওয়া লাগতো না। বইটা কিনে নিলেই হইতো। না, হতো না। তুমি বই এটা ৩ বছর ঘাঁটলেও তুমি কিছুই বুঝতে না। মানে আমি বুঝে শুনেই বলছি। কিন্তু এখন একই ক্লাস করার পরে উচ্চারণের বিষয়গুলি তুমি সেখানে মাত্র কয়টা ২০ টা পৃষ্ঠায় সব পেয়ে যাবে। সবগুলি গ্রামার পাবে। যে গ্রামারগুলি আমি বলেছি সবগুলি গ্রামার ওখানে আছে। যেমন আমি ব্যঞ্জন বর্ণের গ্রামার বলেছি, মফলা, বফলা, জফলার গ্রামার বলেছি, ৩ শ এর গ্রামার বলেছি, অ কখন ও হয় এই গ্রামার বলেছি। বলি নাই? তারপরে আ মাঝের বর্ণ কখন ওকারান্ত হয় এগুলি বলেছি। এ কখন হয় এগুলি বলেছি। এগুলি সবগুলি ওখানে আছে। এখন পড়লে ওখান থেকে বুঝবে, না হলে বুঝবে না। ওখানে লেখাগুলি এত জটিল এবং কঠিনভাবে লেখা, ওইটার থেকে মর্ম উদ্ধার করা অনেক সময় কঠিন হয়ে যায়। আর মর্ম উদ্ধার করলেও একজন উস্তাদ ছাড়া বা একজন শিক্ষক ছাড়া ওই জিনিসগুলিকে আ করছি। উপলব্ধির মধ্যে নেওয়া যায় না। তো বইটার নাম বলছি, বইটার নাম হলো বাংলা একাডেমি, বাংলা একাডেমি, বইটার নামই বাংলা একাডেমি, উচ্চারণ অভিধান। বাংলা একাডেমি উচ্চারণ অভিধান। যারা উচ্চারণ শেখে তারা একটা ভুল করে। ওই বিভিন্ন ডিকশনারি অভিধান দেখে বলে যে এখানে তো উচ্চারণ এরকম লেখা, ঐরকম লেখা। ওগুলি কিন্তু কখনোই উচ্চারণের জন্য অনুসরণ করা যাবে না। কারণ ওগুলি উচ্চারণ বিশারদরা লেখেন নাই। উচ্চারণের জন্য শুধু উচ্চারণ অভিধান। এটা আলাদা একটা অভিধান। আমি একটু ১ টা মিনিট সময় নিই। আমি বইটা এনে দেখাই। এই হচ্ছে বইটা, হ্যাঁ? বাংলা একাডেমি উচ্চারণ অভিধান। দেখা যাচ্ছে? জি, বইটার চেহারা এরকম। অবশ্য বইয়ের চেহারা ওরা মাঝে মধ্যে চেঞ্জ করে, একটু, একটু চেঞ্জ করে। তবে আমার জানা মতে এই ২ টা কালারই থাকার কথা। কারণ একেক অভিধানের একেক রকম কালার বাংলা একাডেমি ইউজ করে। বাংলা একাডেমি উচ্চারণ অভিধান। এই বইটা কোথায় পাবে? এই বইটা তুমি বাংলা একাডেমি বই মেলায় পাবে বা আ উম জেলা শহরগুলিতে পাওয়া যাইতে পারে। বড়, বড় বইয়ের দোকানে বাংলা একাডেমি উচ্চারণ অভিধান পাওয়া যায়।
লেখক কি এই নরেন? বইটা শুরুর দিকের কয়েকটা পৃষ্ঠা। এই বইটার একটা ইতিহাস আছে, বলবো? হুম। আমার এই বইটার একটা ইতিহাস আছে। এই জি। বইটা হলো, কি শব্দ হইছে? আমি তো আগে এগুলি জানতাম না। আমি কথা বললে মানুষ বলতো যে খুব ভালো হচ্ছে। তো মানুষের পামে পইরা, পাম বুঝো না? ফার্ম 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 দিস না, না কি জানি বলে জানি। তো ওই পামের মধ্যে পইরা আমি একটা আ আবৃত্তির অ্যালবাম করে ফেললাম। অনেক আগে। আবৃত্তি অ্যালবাম করার পরে আমি শুনি, ভালোই লাগে। কিন্তু কেন যেন আমি নিজে সমালোচক হয়ে আমি শুনি যখন, কেন যেন মনে হচ্ছে যে অন্যদের আবৃত্তি যাদের শুনেছি এর আগে আরো ভালো হয়। আমারটা হইল না কেন? আমি তো কারণ জানি না। কিন্তু মানুষজন আমাকে বলে যে, "না, খুব ভালো হয়েছে, খুব সুন্দর।" তো একটা আবৃত্তি একাডেমি আমার কাছে আসলো যে, "আপনি আমাদের ক্লাস করাবেন।" হেই! বলে কি? এটার আবার ক্লাস করায় কেমনে? আমি তো এটার আমি মানে ক্লাসের কি আছে এটার মধ্যে? আমি বললাম যে, "আমি নিজেই তো জানি না ক্লাস কেমনে করায়। কি কয় নিয়ম কানুন আছে না?" তো আমি কই যে, "আমিই তো নিজের নিয়ম কানুন জানি না।" তো ওরা একটু মানে অবাক হইলো আমার দিকে তাকায়া। তো ওরা চলে গেল। চলে যাওয়ার কিছুদিন পরে এসে একটা বই দিল আমাকে। এই বইটা সেই বই। এই বইটাই সেই বই। এই যে দেখো ওদের লেখা আছে। ওদের এখানে নামও লেখা আছে। ওরা নরেন ওরা বিশ্বাস। মানে হ্যাঁ? নরেন বিশ্বাসের বইটা লেখক? হ্যাঁ, বাংলা একাডেমি উচ্চারণ অভিধানের মূল লেখক হচ্ছেন নরেন বিশ্বাস। তো তো ওই আবৃত্তি একাডেমি আমাকে বইটা দিয়ে গেল যে, "আপনি এইটা পড়ে আমাদেরকে ক্লাস করান।" এটা আমার বাসায় ২ বছর ছিল। আমি ২ বছরে কমপক্ষে হলো ২০ বার বইটাকে মানে অধ্যয়নের চেষ্টা করলাম। যে একটা নতুন জিনিস জানার চেষ্টা করি। কিন্তু আমি ১ পৃষ্ঠার বেশি পড়তে পারিনি। এবং ১ পৃষ্ঠা থেকেও আমি কোন মানে মর্ম উদ্ধার করতে পারিনি। তো এটা বুঝলাম যে এটা কোন আমার সাবজেক্ট না, এটা থাক। তারপর যখন আমি আমার আ শিক্ষকদের কাছ থেকে যখন আমি এই বিষয়ে শিক্ষা নিলাম, দীক্ষা নিলাম, তারপর এসে আমি এটা উল্টায় দেখি আরে সবই তো এখানে আছে। কোন কিছুই তো মানে এর বাইরে না। আমি বুঝাইতে পারলাম যে কেন শিক্ষকের দরকার হয়। যে তখন বুঝলাম যে আরে এই বইটা তো আমার খুব উপকারী। এখানটা তো আমার কাজে লাগবে। এ কাজে লাগার নমুনা দেখতে পাচ্ছ তোমরা? এটার কোন এটার ছাল-বাকল নাই এখন। মানে তো এই বইটার অল্প কয়েকটা পৃষ্ঠা। এই যে শুরুর দিকের এই যে এই কয়টা পৃষ্ঠা, মাত্র অল্প কয়টা পৃষ্ঠা। এটা হচ্ছে তোমার এই যে আমি যে ব্যাকরণ পড়িয়েছি এই ব্যাকরণগুলো এখানে আছে। নিয়মগুলো আছে, সূত্রগুলি আছে। আর তাহলে বাকিগুলি কি? বাকিগুলি হচ্ছে তোমার কোন একটা শব্দের উচ্চারণ কিভাবে হবে? তুমি এই মুহূর্তে আ গ্রামার দিয়ে মিলাতে পারছ না কোন কারণে বা গ্রামারটা ভুলে গেছো। তোমার এখন শব্দের উচ্চারণটা জানা দরকার। তো ওই শব্দটা এখানে খুঁজবা। যেমন তুমি ধরো কলম, ক-ল-ম। এখানে ক তে তুমি খুঁজবে। ক এর মধ্যে ক এর পরে ল খুঁজবে। ক এর পরে ল খুঁজবে, তারপরে ম খুঁজবে। তাহলে তুমি কলম পেয়ে যাবে। এই যে আমি ক, ল পেয়েছি। এখন ম দরকার। ম পেয়ে গেলাম। কলম। কলমের উচ্চারণ কিভাবে হবে? কলমের অর্থ কি? এটা এখানে লেখা আছে। যেমন লেখনী, নল, পালকাদি দেহ থেকে প্রস্তুত লেখনী, যন্ত্রবিশেষ। কিন্তু উচ্চারণটা পরবর্তীতে লেখা আছে। ক, লয়োকার লো, ম। তাহলে কি লেখা আছে? কলম। বলল তাহলে তোমার যেই শব্দটার উচ্চারণ দরকার, সবগুলি শব্দের উচ্চারণ তুমি এখানে পাবে। ঠিক আছে? এই হচ্ছে একটা বই। আর যেহেতু এটা অত ডিটেইল ক্লাস না, যার কারণে আমি অন্য বইগুলি
দেওয়ার কোনো মানে ওই ক্লাসের পড়া হয় নাই। তারপরেও আমি একটা বাক্য বলতে বলি। কে বলবে? বাংলা একটা বাক্য বলবে। কে সাহস করতে পারো? দেখি। আব্দুল্লাহ ভাট্টি হাত তুলেছে। আব্দুল্লাহ ভাট্টি বাক্যটা বলবে, আমরা সবাই শুনবো। বাক্যটা আগে আব্দুল্লাহ ভাট্টি মানে কান পেতে শোনো। আমার সাথে, সাথে তুমি আওড়াও। এখনই মাইক্রোফোন ওপেন করার দরকার নাই। তুমি আওড়াও। বলো, তেলে চুল তেলে চুল, তাজা। তেলে চুল ওকে? এটা তো খুব সহজ। তেলে চুল তাজা। তাজা, আর জলে, জলে মানে ওই যে মানে পানিতে আরকি। জলে বলতে হবে। জলে জলে ওই যে পান খাওয়ার চুন চুন, আছে না? চুন, চুন, চুন। ওই চুন তাজা। তাজা, তেল দিলে চুল তাজা হয়, জল দিলে চুন তাজা হয়। তাহলে তুমি এখন বলবে, তেলে চুল তাজা, জলে চুন তাজা। এটা তুমি বলতে হবে রকেটের গতিতে। একটু মাইক্রোফোন ওপেন করে আমাকে যত দ্রুত তেলে চুন বলতে পারো। তাজা, তেলে দ্রুত বলে চুন যেতে তাজা, হবে। একটার জলে পর একটা। তেলে চুল তাজা জলে চুন তেলে তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা জলে চুন তেলে চুল তাজা, তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা খুব তেলে স্পিডে চুন হারিয়ে তাজা যাচ্ছে কি? জলে চুন। চুন তাজা আলমগীর বলতে পারবে। দেখি আলমগীর বলুক। আমি একটু উল্টো করে বলছি। জলে চুন উল্টা জলে করে না। চুন তাজা, তেলে না, চুল না তাজা। এইভাবে জলে বলো। চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। না, না এইভাবে, এইভাবে। তেলে চুল তাজা এইভাবে বলবা এবং এত স্লো বলা চলবে না। আরো স্পিডে বলো। তেলে চুল তাজা, জলে চুন তাজা। তেলে চুল তাজা, জলে চুন তাজা। তেলে চুল তাজা, জলে চুন তাজা। তেলে চুল তাজা, তাজা, তেলে চুন তাজা। ডিফারেন্ট। জলে আচ্ছা। এটা এটা না বলতে পারার মধ্যে, এটা বলতে পারার মধ্যে কোনো কৃতিত্ব নাই। না বলতে পারার মধ্যেও কোনো ব্যর্থতা নাই। কিন্তু এখানে একটা কৌশল আছে। কৌশলটা দেখাই দেই। একবারও কারো আটকাবে না। দেখাবো কৌশলটা দরকার আছে? দেখো। তেলে চুল তাজা, জলে চুন তাজা। 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 তেলে তেলে চুল চুল তাজা, তাজা, জলে জলে চুন চুন তাজা। তাজা। তেলে তেলে চুল চুল তাজা, তাজা, জলে জলে চুন চুন তাজা। তাজা। তেলে চুল তাজা, জলে চুন মানে তাজা। একটা তেলে চুল ছন্দে তাজা, ফেলো, জলে চুন তাজা। দেখবা তেলে আটকাবে চুল না। তাজা, জলে চুন তাজা। তেলে তেলে চুল চুল তাজা, জলে চুন তাজা। তেলে চুল তেলে তাজা, চুল জলে চুন তেলে তাজা। তেলে চুল তেলে চুল তাজা, তাজা, জলে তেলে চুন চুল তাজা। তাজা, জলে চুন কি আব্দুল্লাহ ভাট্টি এখন সহজ না? তেলে হ্যাঁ, চুল সহজ। তাজা, জলে এখন চুন তোমাকে যদি কেউ ধাঁধা দেয়, পাখি পাকা পেঁপে খায়। কোনো ব্যাপারই না। তুমি এটাকে ছন্দে ফেলে দিবা। পা পাখি পাখি পাকা পাকা পেঁপে খায়। পাখি পাখি পাকা পাকা পেঁপে পেঁপে খায়। খায়। পাখি পাখি পাকা পাকা পেঁপে পেঁপে খায়। খায়। পাখি পাখি পাকা পাকা পেঁপে পেঁপে খায়। খায়। পাখি তুমি পাকা সারাদিন পেঁপে বলবা, তুমি আটকাবে না। পাখি পাকা এর পেঁপে দ্বারা কি খায়। বোঝা গেল? পাখি পাকা এর পেঁপে দ্বারা বোঝা গেল যারা অনর্গল কথা বলেন, দীর্ঘ সময় কথা বলেন, আর যে যারা, যারা রেডিও জকি, যারা টেলিভিশনের উপস্থাপক, তাদের কি করতে হয়? তাদেরকে একটা ছন্দে কথা বলতে হয়। যেমন আমি এই ক্লাসে এই ছন্দে কথা বলতে পারি না তোমাদের সামনে। কারণ হচ্ছে যে এটা তো অনলাইন, বারবার ডিস্টার্ব হয়। আর যখন সামনাসামনি ক্লাস হয় তখন কিন্তু পুরো ক্লাসটা আমি ছন্দে বলি। তেলে আমি একটা চুল ছন্দের মধ্যে তাজা, থাকি। জলে একটা ঢেউয়ের মধ্যে থাকি। তাজা। তেলে ঢেউয়ের চুল মধ্যে থাকলে তাজা, আমার জলে বাকযন্ত্রের চুল জড়তা তৈরি হয় না। আর যখনই ঢেউ ছাড়া আমি এই জাতীয় কথা বলতে যাব তখন আমার বাকযন্ত্রে জড়তা তৈরি হবে। তেলে চুল বুঝাতে পারলাম বিষয়টা? তাজা। আচ্ছা। তো এই জাতীয় বিষয়াদিগুলো অ্যা ও একটা বইয়ের মধ্যে আমাদের উপকার করে। সেই বইটার নাম আমি দিতে চাচ্ছিলাম না। কিন্তু যদি কেউ আগ্রহী থাকো, এই বইটা পড়তে পারো। এই বইটার মধ্যে ব্যায়ামগুলি আছে। আমি যে ব্যায়ামগুলি দেখিয়েছি, এই ব্যায়ামগুলি সেখানে পাবে। এই বইটা আমি যার কাছ থেকে শিখেছি, উনি অত্যন্ত বয়োবৃদ্ধ একজন মানুষ। আমার ওস্তাদ বলা চলে এই বিষয়ের। আমার শিক্ষক। উম তার লেখা একটি বই। বইটার নাম হচ্ছে 'নাট্য, স্বর ও সংলাপ'। এই যে এই বইটা। নাট্যস্বর ও সংলাপ, নাট্যস্বর ও সংলাপ, স্বর ও সংলাপ, স্বর ও সংলাপ। বইটার নাম তোমরা যদি মনে চায় লিখতে পারো।
ওনার নাম হচ্ছে ভাস্বর বন্দ্যোপাধ্যায়। ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এই যে এখানে আরো ভালো করে দেখা যায় কিনা আমি জানি না। দেখতে পারো। ভাস্বর বন্দ্যোপাধ্যায়। উল্টা দেখা যায় না? ওকে, ঠিক দেখা যাচ্ছে। ওকে। সব ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এই বইয়ের কভারটা কিন্তু এরকম পাবে না। এখন কিন্তু মানে বিভিন্ন সংস্করণে এটার কভারের চেহারা চেঞ্জ হয়ে যায়। ভিন্ন চেহারা পাবে এখন। এই বইটার মধ্যে তুমি এরকম অনেক কিছু পাবে। যেমন এই যে ব্যায়ামগুলি কি কাজে লাগে, এখানে ব্যায়াম একেবারে ছবি এঁকে ব্যায়ামগুলির আ ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখানে আমি যে ব্যায়ামগুলি দেখিয়েছি এর বাইরেও আরো অতিরিক্ত কিছু ব্যায়াম আছে। কারণ এই বইটা শুধু আবৃত্তির জন্য না। এটা হলো যারা নাটক করে, যারা মঞ্চ নাটক করে, থিয়েটার করে তাদের জন্য বেশি তো। তো তাদের আরো বেশি লাগে এই জিনিসগুলি। যাই হোক, এই বইয়ে তুমি কিছু এরকম চর্চা পাবে এবং আমি আলোচনা করি নাই যেহেতু বেসিক ক্লাস এজন্য অনেক বিষয় আলোচনা করি নাই। আম আবৃত্তির তো বিভিন্ন এই রস আছে। সেই রসগুলি এখানে বলো? এই যে এই বইটা কভার চেঞ্জ হয়েছে। বলো? শেষ করো? হ্যাঁ, কভার চেঞ্জ হ্যাঁ, তোমার কাছে এখন এটা। নাট্য স্বর ও সংলাপ। এখন কভার অন্যরকম করেছে। হ্যাঁ, ঠিক আছে। এই হইলো তোমার বইয়ের বিষয়ে বললাম। আর এই তো মূলত আলোচনা করলাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে করো। আর ক্লাস এতদিন পর্যন্ত ক্লাস করলে কেমন লাগলো? সবার কাছ থেকে একটু উম কথা শুনবো এবং কারেকশন দিব। কাকে কি কোন জায়গায় মনোযোগ দিতে হবে কারেকশনস গুলি দিব। আব্দুল্লাহ ভাট্টি কিছু বলতে চাও বলো? মাইক্রোফোন। জি, ২ টা প্রশ্ন ছিল। ১ম হচ্ছে আপনি যে প্র্যাকটিক্যাল ক্লাসে যেভাবে ছন্দের কথাটা বলেন, এটা কিভাবে বলেন একটু দেখালে ভালো হতো। ২ নম্বর হচ্ছে আ কবিতার রস সম্পর্কে সামান্য একটা ধারণা দেওয়া যেত কিনা? যেহেতু আবৃত্তি করতে হবে। এটা অনেক ব্যাপক তো। অনেক ব্যাপক আ কবি রস হচ্ছে ৯ প্রকার, ভাব হচ্ছে ৯ প্রকার। এবং এই একেক ভাবের সময় কণ্ঠ একেক জায়গায় থাকে। কোথায় থাকবে? মন্দ্রে থাকবে, না মধ্যে থাকবে, না উদাত্তে থাকবে। এটা আবৃত্তির ক্লাসে অ্যা আ এটা এই ক্লাসটার জন্য কমপক্ষে অনেক ক্লাস দরকার। অনেক ক্লাস দরকার। তো এটা আ শর্টলি এটার ধারণা দেওয়াটা খুব কঠিন। শুধু এতটুকু ধারণা আ আ রাখতে বললাম যে উম এই বইটা কিনলে কিছু ধারণা পাওয়া যাবে। আর হলো যে ডিটেইল ক্লাসে এটা লাগবে। এটা গুরুর কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে এটা মানে হাতে কলমে শিখতে হবে। যেমন জাস্ট একটা কথা বলি। আব্দুল্লাহ ভাটি তুমি বলো যে তুমি ভয় পেয়ে বলছো, "ওরে আল্লাহ!" এটা ভয় পেয়ে তুমি বলবে। ওরে, আমরা শুনবো। ওরে আল্লাহ! হুম। ওরে আল্লাহ! ওরে আব্দুল্লাহ ভাটি আল্লাহ! বলো। ওরে আল্লাহ! ওকে। এখন তোমার আওয়াজটা কোথায় ছিল? ওরে আল্লাহ! ভিতরে মানে মন্দ্র, মধ্য না উদাত্ত? মন্দ্র। তাহলে তো তুমি মন্দ্রও চেনো নাই, মধ্যও চেনো নাই, উদাত্তও চেনো নাই। অন্য কেউ? ওরে আল্লাহ বলার সময় ওরে আল্লাহ! মন্দ্রে ওরে! থাকবে, মেঘে থাকবে না উদাত্তে থাকবে? উদাত্তে থাকবে। অবশ্যই। আহসান ঠিক এক এক্সাক্টলি। ওরে আল্লাহ! মানে এই দেখো, ওরে আল্লাহ! মানে চিৎকারের মতো আওয়াজটা হবে। আওয়াজটা এরকম হবে। ওরে আল্লাহ! ওরে আল্লাহ! এরকম আওয়াজ হবে? তা তো হবে না। আর যদি তুমি মধ্য থেকে বলো তাহলে তো তুমি ভয় পাও নাই। ওরে আল্লাহ! এটা তো তুমি ভয় পাও নাই। ওরে আল্লাহ! মানে এই যে তুমি ইয়াতে চলে গেলা, উদাত্তে চলে গেলা। তো এই যে এইটাকে এই রকমের সিচুয়েশন এ
কণ্ঠ কোথায় থাকবে, এগুলি হলো ভাবরসের খেলা। ঠিক আছে? যেমন রতি ভাব, যেটা হলো প্রেমের ভাব। এইভাবে কণ্ঠ থাকবে কোথায়? মন্দ্রে নাকি মধ্যে না উদাত্তে? মন্দ্রে। অবশ্যই মন্দ্রে থাকবে, কারণ মন্দ্রে না থাকলে থাপ্পড়ও খেতে পারো। বলতে হবে যে কেউ বলল যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কোনটা ভালো শোনাইলো? মন্দ্রে। শেষেরটা। অতএব এই শেষেরটা। রতি ভাব কবিতায় যদি কোথাও কোনো বাক্য রতি ভাবের থাকে তাহলে মন্দ্রে বলতে হবে। কবিতায় কোনো বাক্য যদি হাস্য ভাবের থাকে তাহলে হাস্যরসে বলতে হবে। হাস্যরসটা কেমন? যেমন এরকম, আহারে আব্দুল্লাহ বাটি নাকি 100 টাকা পাইছে, 100 টাকা দিয়ে কি কিছু করা যায়? এই যে আমি কথাটা বললাম, কথাটাতে আমি কি ঢুকাই দিলাম? হাসি ঢুকাই দিলাম। এটা হলো হাস্যরসের একটা বাক্য। ঠিক আছে? আবার আমি কয়টা ভাবের কথা বলেছি? 9টা ভাব। 9টা ভাব। 9টা ভাব, 9টা রস। 9টা ভাব, 9টা রস। পৃথিবীতে এর বাইরে কোনো ভাবও নাই, রসও নাই। কিন্তু আসলে এটা ৮১টা পর্যন্ত হইতে পারে। একটা আরেকটার সাথে যুক্ত হয়ে নতুন ভাবের তৈরি হইতে পারে। দেখো হাস্য ভাবের সাথে করুণ ভাব যোগ হইতে পারে, অসহায়। করুণ ভাব, করুণ রস। অসহায় ভাবের করুণ রস যুক্ত হয়ে গেল। বাবা আমায় বললেন, না, বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। এই যে বাবা এখন অন্ধ। এখানে কি হাসিটা আসলে হাসি? দুঃখের হাসি। তাহলে করুণ রস আর হাস্যরস একত্রিত হয়ে নতুন আরেকটা রসের তৈরি করে। আমি বুঝাইতে পারলাম? তাহলে একটা ভাবের সাথে আরেকটা ভাব যুক্ত হয়ে নতুন আরেকটা ভাবের তৈরি করতে পারে। এগুলি আবৃত্তির অনেক জটিল বিষয়। এগুলি নিয়ে অনেক আ দীর্ঘ আলোচনা করতে হবে। তো যাই হোক, এই নাট্য, স্বর ও সংলাপ এই বইটা আ সংগ্রহ করলে যারা আবৃত্তি করতে চাও, উপস্থাপনা করতে চাও তাদের কাজে দিতে পারে। এই বইটা সংগ্রহে রাখতে পারো। ঠিক আছে? এই ছিল মোটামুটি। আম এখন আ আমাদের ৮টা ৯টা ক্লাস হলো। হ্যাঁ, হাসান কিছু প্রশ্ন করতে চাও? দ্রুত। কারণ আপনি সবার ছন্দে কথা শুনতে কিভাবে হবে। বলেন এটা? ছন্দে কিভাবে পড়ি? এটা ছন্দ তো এটা ছন্দ মানে তো আর এরকম না যে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার এরকম না। ছন্দ মানে হচ্ছে একটা স্রোতের মতো। মানে আমার শরীর, মন একেবারে পুরোটা একাত্ম হয়ে যায়। তো একাত্ম হয়ে গেলে এটা বলার মুশকিল যে ছন্দ। এটা একটা কিছু কথা বললে ওইটা বোঝা যায়। ঠিক আছে? মানে একটা গতির মধ্যে চলে যাওয়া। এই গতিতে যেমন ওই যে একটু আগে যেটা বললাম যে কি যেন এটা তে উম তেলে চুল তেলে চুল তাজা, জলে চুন তাজা। এই যে একটা মানে একটা ছন্দের মতো আছে না? ঠিক কথাটার মধ্যেও এরকম একটা ছন্দের মধ্যে যখন আমরা ঢুকে যাব তখন আমরা অনেক বেশি আনন্দ পাবো। এই যে আমি এতক্ষণ কথাটা বললাম, একবার উপরে উঠলাম, একবার নিচে নামলাম। মানে কণ্ঠস্বরকে উপরে উঠালাম, কণ্ঠস্বরকে নিচে নামালাম। এইভাবে যখন আমি ক্লাসের মধ্যে কথা বলতে থাকবো, আমার মধ্যে জড়তা তৈরি হবে না। এটাই আমি ছন্দ বুঝিয়েছি আরকি। ছন্দ মানে স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দ এগুলি বুঝাইনি। ছন্দ বুঝাইলাম যে একটা আ তাল মিল। এই তাল মিলটা অটোমেটিক আসতে থাকবে। ঠিক আছে? জি, কবিতার আশফাক। বই, যেই কবিতা আরকি আমরা শিখতে পারি যে সময় উপযোগী কবিতা, ওই কবিতার বই কোনটা কিনতে পারি বই? দেখো কবিতার বই তুমি আম আবৃত্তি ভাবনা নামে একটা বই আছে। আবৃত্তি ভাবনা। ওটাও আমার এক শিক্ষকের লেখা। রবিশঙ্কর মৈত্রী। উনার আবৃত্তি ভাবনা বা আবৃত্তি ভাবনাই মনে হয় নামটা। হ্যাঁ, আবৃত্তি ভাবনা। রবিশঙ্কর মৈত্রী। আ উনি এখন দেশে নাই, দেশের বাইরে আছেন। আ উনার লেখা। ওইটার মধ্যে কিছু কবিতা সংকলন আছে।
তারপরে বিভিন্ন কবিতা সংকলন তোমাকে খুঁজে নিতে হবে। এটা তোমাকে কালেকশন করতে হবে। যে কবিতাগুলি তুমি আবৃত্তি করতে চাও, সেগুলি তোমাকে কালেকশনে রাখতে হবে। ঠিক আছে? এবং ওস্তাদ জি, কবিতা দেখেই সাহিত্য হ্যাঁ, চর্চা করার জন্য এমন কি কোনো বই এরকম নির্দিষ্ট আছে যে এগুলো পড়লে বা সবচেয়ে ভালো উপকার হবে? অভাব তো নাই সাহিত্য চর্চার জন্য। এখন এগুলি খুব ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে যে যারা বাংলা সাহিত্যের ভালো লিখেছে, তারা বেশিরভাগই হচ্ছে আ নাস্তিক ঘরানার। এগুলির নাম বললে তখন দেখা যায় যে যদি কেউ আবার আ ও তাদের মানে বিষয়বস্তুর দ্বারা প্রভাবিত হয়ে যায়, তাহলে আবার সমস্যা। হ্যাঁ? আমি একটা বইয়ের নাম বলি। এটা উম আ হুমায়ুন আজাদের লেখা একটা বই। 'বুক পকেটে জোনাকি জলে।' চলে। এই বইটা পড়া যেতে পারে। তারপরে আম একটা আমি একটা টিপস বলে দেই। কখনো কোনো আ একটা দৃশ্যকল্প মানে একটা দৃশ্যকে ফুটিয়ে তুলতে হলে বা একটা কথা শুরু করতে হলে একটা কৌশল হলো ছোট বাক্য দিয়ে শুরু করা। একদম ছোট বাক্য। যেমন খেয়াল করো আমি যে বললাম, "গভীর রাত" বাক্য শেষ। তারপরেরটা একটু বড়। "কোথাও কোনো শব্দ নেই" বাক্য শেষ। "চারিদিক নীরব নিস্তব্ধ" বাক্য শেষ। "মাঝে রাত জাগা পাখির ডাক রাতের সেই নিস্তব্ধতাকে ম্লান করে দিচ্ছে" এই বাক্যটা বড়। আস্তে বড় হইতে থাকবে। শুরুতেই বড় বাক্য দিয়ে বলা। ছোট্ট ১৯৫২ ২১শে ফেব্রুয়ারি। এই যে ছোট্ট বাক্য দিয়ে শুরু করলাম, এতে শ্রোতা আকৃষ্ট হয়। ১৯৫২ কি? ১৯৫২ কি? এটা কি টাকা? ১৯৫২ টাকা না কি? মানুষের মধ্যে কিছু প্রশ্নের উদ্রেক করে। তখন সে পরবর্তী বাক্যটা শুনতে আগ্রহী হয়। তো আমি একটা বইয়ের নাম বললাম যে, বুক পকেটের জোনাকি জলে পড়তে পারো তুমি আরেকটা বই। আ বাইতুল্লাহর ছায়ায় আবু তাহের মিসবাহ সাহেবের। তবে এই বইটা পুরাটা আমি উপযোগী মনে করি না। মানে এই আ সাহিত্য মানে আমার কাছে অর্ধেকটা ভালো লেগেছে, বাকি অর্ধেকটা ভালো মনে হয়নি। এই বইটা আমি ইচ্ছা করে এইজন্য বললাম, যেহেতু এটা আমাদের ইসলামী অঙ্গনের একজনের এই নামটা বলা দরকার। উম আ কিন্তু আ আমাদের মধ্যে একটা প্রবণতা আছে। আমরা উম এটা এটা ভালো মানের লেখা উনার। কিন্তু খুবই যে উচ্চমানের লেখা এটা আমি বলব না। বাংলা সাহিত্যের খুবই উচ্চমানের লেখা এটা আমি বলব না। তোমার সমরেশ মজুমদার, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায় তাদের যে বাংলা লেখা সেটা অনেক বেশি প্রাঞ্জল, অনেক বেশি প্রাণবন্ত। ঠিক আছে? তো আমি এগুলি পড়তে বলছি না। এগুলি মাঝে মধ্যে চোখ বুলাবে। আমার মতো। আমি ওইটার কিছু জিনিসের আমি যে জিনিসটা আমি চাই আমি ওইটুকুই নেই। বাকিটা নেই না। বুঝাতে পারলাম বিষয়টা? সাহিত্যের ক্লাস এইভাবে পড়তে পারি। জয়নুল আবেদীন। এটা তো এটা তো আমি পড়ি নাই। তবে সাহিত্যের ক্লাস এটার মধ্যে কি? এটা কি সাহিত্য নাকি অ্যা সাহিত মানে বাংলা সাহিত্য রচনার জন্য কলাকৌশল? কলাকৌশল। আমি তো ক আমি তো কলাকৌশল মানে আমি তো লেখা শিখাবো না। আমি শেখাবো যে বাংলা শব্দ কিছু মাথায় ঢোকানো। ১ একটা ঘটনাকে কি প্রক্রিয়ায় সুন্দর করে বলা যায়। কিভাবে আকর্ষণীয়ভাবে আকর্ষণীয় মোড়কে কিভাবে উপস্থাপন করা যায়। সাদামাটা একটা ঘটনাকে অনেক বেশি আ মানে এটাকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করা যায়। আমার সেটা শেখা দরকার। সেটা যদি ওই বইয়ে থেকে থাকে তাহলে কোন সমস্যা নাই। এটা আমি পড়ি নাই। আ আরো অনেক বই আছে, অনেক বই আছে। যেগুলি আ কোনটার নাম রেখে কোনটা বলব। অনেক বই আছে। বিশ্বনবী তাও পুরোটা না। বিশ্বনবীর অর্ধেকটাই আমি বলব। শুরুর অর্ধেকটা। গোলাম মোস্তফা নামে বিশ্বনবীর যে শুরুর অর্ধেকটা দেখবা যে অসাধারণ আ এ লেখা। আচ্ছা, তোমাকে এবার তোমাদের ভালোবাসি ক্লাস হে নবী
গুরুদত্ত সিং এটা কেমন? হ্যাঁ, এই বইটা খুব ভালো। 'তোমাকে ভালোবাসি হে নবী' এই বইটা খুব ভালো। এই বইটা পড়ো। এই বইটা আ মানে এই বিবরণটা খুব সুন্দর। আচ্ছা, এবার তোমাদের ক্লাস সম্পর্কে তোমরা যে কয়টা ক্লাস করলে সব সবশেষে তোমাদের ক্লাসের মূল্যায়ন বলবে। তোমাদের আ যা অনুভূতি, প্রকৃত অনুভূতিটা তুলে ধরো। লাস্ট একটা কে প্রশ্ন ছিল। জি, জি আহ, বল। ছোট বক্তৃতার জন্য অনেক বই পাওয়া যায় মঞ্চ বক্তৃতার জন্য। এর ভিতরে কোনো একটা বই সাজেস্ট করবেন কিনা? কি ভালো বক্তৃতার জন্য? ছোট বক্তৃতা, বিষয়ভিত্তিক বক্তৃতার অনেক বই পাওয়া যায়। আমি কোনদিন ইসলামিক। বই বই পড়ি নাই। আমি 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 মনে করি যে উপস্থাপনার বই, বক্তৃতার বই, আবৃত্তির বই এগুলি খুব একটা কাজে দেয় না। এটা আমার আ মানে আমার নিজের গবেষণায় আমি এটা দেখেছি। এটা খুব একটা কাজে দেয় না। হ্যাঁ, কাজে দেয় কখন? একজন শিক্ষকের তত্ত্বাবধানে যদি ওই বইটা কেউ মানে করে, তখন ওইটা কাজে দেয়। হ্যাঁ, কারণ ধনী হবার ১০০ উপায়। লেখা বই যারা পড়ে তারা কেউ ধনী হয় না। যারা বেচে তারাও ধনী হয় না। আমি আমি এটা ম রেল লাইনে দেখবা যে ধনী হওয়ার ১০০ উপায়। অ্যা মানে যে বিক্রি করছে সে এইটার অনেক গুনাগুণ বলছে কিন্তু সে ধনী হচ্ছে না। আসলে যেগুলো আমাদের কলা কৌশল মানে কলা বুঝছো তো? মানে সাগর কলা না। মানে বল। আর্ট, আর্ট এটা আরেকজন আর্টিস্টের তত্ত্বাবধানে হইতে হয়। বই থেকে আর্ট শেখা যায় না। এখন আমি যে তাহলে বই পড়তে বললাম, সেটা কলা কৌশলের বই না। বইটা হলো একটা নিরেট সাহিত্য। তিনি অন্য একটা প্রসঙ্গে একটা ঘটনা কিভাবে বর্ণনা করছেন, আমি ওই কৌশলটা দেখব। এই যে আমি বললাম যে ছোট্ট বাক্য দিয়ে শুরু করে তারপরে আস্তে, আস্তে এটাকে বিস্তৃত করা, এটা কিন্তু আমার নিজের মাথা থেকে আসে নাই। আমি যখন এই সাহিত্য বিভিন্ন আ উপন্যাস পড়তে গেলাম, তখন দেখলাম আরে কি চমৎকারভাবে আ মানে একটা দৃশ্যকে সে ফুটায়ে তোলে। তা আমি তো এটা কথার মধ্যে এটা করতে পারি। যখন করতে গেলাম দেখলাম যে সাথে, সাথে হাতে নাতে ফল পেলাম। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? এবং তুমি যখন একটা সাহিত্য পড়বে তখন তোমার মাথার মধ্যে নতুন, নতুন কিছু শব্দ এসে ঢুকবে। একদিনের ঘটনা বলি, তোমাদেরকে বলেছি কিনা জানি না। ফেনীর একটা ঘটনা বলেছিলাম। ফেনীতে একটা প্রোগ্রাম। আমার প্রোগ্রামের ধরন ছিল, আমি যখন উপস্থাপনা করতাম যে সময়টায়, সেই সময় প্রোগ্রামের সমস্ত থাকতো আমার হাতে। কি বলে? প্রোগ্রাম কিভাবে হবে না হবে তার সমস্ত বিষয় আমার কাছ থেকে হতে হবে। স্টেজ কতটুকু হবে, স্টেজের উচ্চতা কতটুকু হবে, উম আ সাউন্ড কি থাকবে, সবকিছু আ আ পোস্টার কেমন হবে, এগুলি সব আমার কাছ থেকে পরামর্শ নিলেই আমি কেবল এবং আমার পরামর্শ অনুযায়ী করলেই আমি সেই প্রোগ্রামটায় অ্যাটেন্ড করতাম বা এই প্রোগ্রামটা রাখতাম। তো এক প্রোগ্রামে গিয়ে আমি হতাশ হয়ে গেলাম। ফেনীর একটা প্রোগ্রাম। আ প্রোগ্রামটার স্টেজটা খুব নিচু। মানে এই ১.৫ ফিট উঁচু। ওই যে মানে খাবারের টেবিল আছে না? এই যে ইসের এই কি জানি বলে? এই যে ডেকোরেটরের যে খাবারের টেবিল, এই খাবারের টেবিল অনেকগুলি একত্র করে একটা স্টেজ বানিয়েছে। তো এটা তো খুব বেশি হাইট হয় না। তো হাইটটা কেন? এটা একটা মাঝখান দিয়ে তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে। হাইটটা কেন ফ্যাক্টর? ফ্যাক্টর হচ্ছে উম লো হাইটের স্টেজ জমবে না। স্টেজের প্রোগ্রাম জমবে না। কেন জমবে না? কারণ দর্শক যারা সামনে বসা থাকবে তারা মনে করবে ওরা আর আমরা তো একই। বুঝো নাই বিষয়টা? যে মানে আলাদা একটু মানে যারা স্টেজে আছে তারা একটু বিশাল, একটু ব্যাপক। তাদের মনোজগতে প্রভাব বিস্তার করতে পারে না। আর স্টেজটা যখন একটু উঁচু হয়, গার্ডটা যখন একটু এইভাবে তাকাইতে হয়, একটু এভাবে, তখন ওই স্টেজের উপরে যারা পারফর্ম করছে তাদেরকে একটু আমার চাইতে কি মনে হয়? মানে একটু বড় মনে হয়। এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। তো এইজন্য আমি আবার যদি ঘাড় বেশি এরকম করতে হয়, তখন আবার ঘাড় ব্যথা হবে, তখন আবার উঠে চলে যাবে। তো এইজন্য এমন একটা হাইটে
মানে স্টেজটা রাখতে হয় যাতে সবার কাছে স্টেজটাকে একটু আলাদা মনে হয়, একটু বিশেষ মনে হয়। তো স্টেজটা আমার মতে ৫ ফিট হইলো সেরা হাইট। কোন স্টেজের ৫ ফিট হাইট সেরা হাইট। মানে ওপেন প্রোগ্রামের, বাইরের প্রোগ্রামে। তো ওখানে স্টেজ তো ৫ ফিট না, মনে হয় ২ ফিট বা ২.৫ ফিট হবে আমার মনে হলো। তো দেখেই মনটা খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার পরে আমি একটু উদাসীন হয়ে গেলাম প্রোগ্রাম সম্পর্কে। আ তা আমি স্টেজের পিছনে চলে গেলাম। স্টেজের পাশে ছিল শিল্পীদের বসার জায়গা, আমাদের বসার জায়গা, পারফর্মারদের বসার জায়গা স্টেজের পাশে। একটা ঘেরাও দেওয়া জায়গায়। আর আমি চলে গেলাম স্টেজের পেছনে। পেছনে গিয়ে দেখি সুন্দর একটা বাঁশঝাড়, চমৎকার একটা বাঁশঝাড় এবং ঠিক স্টেজের পেছনেই বাঁশঝাড়ের মধ্যে একটা বসার খুব সুন্দর আয়োজন। তা আমি দেখলাম যে, আরে চমৎকার তো! এবং ঐদিন ছিল পূর্ণিমার রাত। তো বাঁশঝাড়ের উপরে পূর্ণিমা রাতের আলো পড়েছে। আর বাঁশঝাড়ের ফাঁক দিয়া দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ এবং ফসল হচ্ছে হলুদ আ তোমার আ সরিষা ফুল। তো কি মনে হচ্ছে যে পুরো যতদূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ। আর তার মধ্যে পড়েছে পূর্ণিমার একেবারে ঝকঝকে চাঁদের আলো। মানে হালকা, হালকা কুয়াশা। মানে একটা অপার্থিব দৃশ্য। তো দৃশ্য দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল। তো ওখানে বসেই আমি করা শুরু করলাম। মানে ওই কর্ডলেস মাইক্রোফোন দিয়ে ওখান থেকে উপস্থাপনা করা শুরু করলাম। তো উপস্থাপনা করতে হলে তো দর্শকের চোখ দেখতে হয়। তো চোখ কিভাবে দেখব? তখন বললাম কি ওই পিছনের যে ইটা আছে কি বলে কাপড়টা আছে ওইটা কলম দিয়ে ফুটা করলাম। কলম দিয়ে ফুটা করে ওইখানে তাকাইয়া একটু ভাবসাব দেখি আরকি। দর্শকদের ভাবসাব দেখি। এখন শিল্পীরাও আমারে খুঁজে পায় না, আয়োজকরাও আমারে খুঁজে পায় না। আমি তো আছি হইলো একদম এই জায়গায় কোন মানুষ নাই। আমি একা। তো ওখানে বসে আমি ওই রাতের বিবরণ দেওয়া শুরু করলাম। যে মাথার উপর এক থালা চাঁদ। তার রূপালী জ্যোৎস্না ঢেলে দিয়েছে এই সুন্দর ধরণীতে। গভীর এই রাতে চাঁদের জ্যোৎস্নায় হলুদ কি ফুল জানি বললাম? ওই সরিষা। সরিষা হ্যাঁ, হ্যাঁ, সরিষা। সরিষা। হলুদ সর্ষে ফুলের দৃশ্য আমাকে পাগলপারা করে তুলছে। এরই মাঝখানে দূর থেকে ছুটে আসছে একটি ট্রেন। তার সামনের হেডলাইট জ্বালিয়ে। এমন এক দৃশ্যের মাঝে যদি আমরা এই মুহূর্তে একটি মহান রাব্বুল আলামিনের শানে একটি হামদে বারি তাআলা শুনি কেমন হয়? দর্শকরা তো মানে একটু অন্যরকম হয়ে গেল যে এইভাবে বিবরণ তো হয় না। তো যাই হোক আমি তো ওই দৃশ্যের মধ্যে এখন নাই। ওই দৃশ্যে ছিলাম। মাথার মধ্যে ওই মানে শব্দগুলি ছিল। শব্দগুলি একটার পর একটা গেথে একটা দৃশ্যকল্প যখন দর্শকের সামনে ছাড়লাম, প্রোগ্রাম শেষে যারা পারফর্মার ছিল শিল্পীরা, বিশেষ করে মুহিব খান আমারে বলতেছে, "ভাই আজকে আপনার পারফরম্যান্স ছিল একেবারে মানে এটা জবাব ছাড়া। অ্যা এত প্রাণবন্ত পারফরম্যান্স আপনি এর আগে আমি শুনিনি।" আমি বললাম যে, "এটার কৃতিত্ব তো আমার না। কৃতিত্ব হইলো মানে দৃশ্যের।" আমি ওই আবেগটা আমার মধ্যে আসছে। ওই আবেগটাকে আমি শব্দ দিয়ে রূপায়িত করে দর্শকের সামনে তুলে ধরেছি। আশা করি উত্তরটা দিলাম। এবার আ একটু আর প্রশ্ন না। এবার একটু মতামত শুনি। কেমন লাগলো কোর্স? টাকা তো খরচ হইল কিছু। টাকা খরচ, সময় খরচ সব বেকার গেল কিনা একটু শুনি। কে বলবে আগে? তাড়াতাড়ি। হ্যাঁ, নোমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ জি মানে ছোটবেলা থেকে আপনাকে মনে খুব লালন করছিলাম। আপনার আবৃত্তি, আপনার উপস্থাপনা খুবই ভালো লাগতো। কিন্তু সেটা সুযোগ হয়ে উঠছিল না। যেহেতু আমি রামপুরাতে পড়াশোনা করেছি, তো অফলাইনে আপনার কাছে আবৃত্তি শিখতে পারি নাই অথবা উপস্থাপনা শিখতে পারি নাই। কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ অনলাইনের কল্যাণে সেটা শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ।
দীর্ঘ ৮ সপ্তাহ আপনার সোহবতে থাকতে পেরেছি। এটার জন্য খুবই আমি পুলকিত এবং আনন্দিত। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর ছোট্টবেলা থেকে আপনাকে লালন করছি বিদায় আল্লাহ তাআলা অবশেষে আপনাকে মিলিয়ে দিয়েছেন। অন্তত অনলাইনে হলেও আপনার সাথে একটা সখ্যতা গড়ে উঠেছে। তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়ার বিষয় আরকি, আলহামদুলিল্লাহ। আমার জীবনের একটা অপূর্ণতা ছিল। সেই অপূর্ণতাটা আলহামদুলিল্লাহ পূর্ণতা হয়েছে। আমি আসলে ওস্তাদ আরো কিছু বলতাম, কিন্তু আমি আজকে আছি হলো মুন্সিগঞ্জে। আমার শায়েখ মুফতি হাফিজউদ্দিন সাহেবের ইসলাহি জোরে আছি আমি আরকি। এজন্য তেমন কথাবার্তা বলতে পারছি না। নতুবা আরো অনেক কিছু বলতাম আরকি, অনেক বেশি আবেগ আপ্লুত। ঠিক আছে নোমান, অনেক বেশি দোয়া চাই। আর তোমার একটা কারেকশন দিই, কুল্লা ময়মনসিংহের প্রত্যেকটা অঞ্চলের একটা আলাদা টান আছে। ওই টানটা থেকে বের হতে হবে। জি। আহ, শেষে একটা টান আছে, এই টানটা থেকে বের হতে হবে। এইটা বের হওয়ার, সকলের জন্য বলছি, এটা বের হওয়ার একটা কৌশল হচ্ছে শুরুর দিকে ভেঙে ভেঙে কথা বলা, থেমে থেমে কথা বলা। আমি কাল যাব, একদম স্পষ্ট উচ্চারণে সঠিক মাখরাজ দিয়ে কথা বলা, তারপর আস্তে আস্তে এটাকে ক্লোজ করা। এভাবে করলে ভালো করবে ইনশাল্লাহ। যেহেতু নোমান জোরে আছে, তাকে আর আমি আটকে রাখছি না। প্রয়োজনে সে যেতে পারে অথবা অন্যদের ইয়ে শুনতে পারে। জি, এরপর কে বলবে? আলমগীর, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। দীর্ঘ দীর্ঘদিন ধরে আমি নিজে, নিজে বা অনলাইন থেকে চেষ্টা করছিলাম যে কিছু শেখার জন্য শুদ্ধ করে কথা বলা বা আঞ্চলিকতার যে টান আছে সেটা পরিহার করা। কিন্তু কোনটা সঠিক হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে না, মানে এটা একেবারেই সক্ষম ছিলাম না। যাদের কাছ থেকে গিয়েছি বা বলেছি খুব সঠিক গাইডলাইন পাইনি। তো হঠাৎ করে আপনার একটা ভিডিও আমি দেখি। তখন থেকেই মনস্থির করলাম যে অবশ্যই আমার এখানে অংশগ্রহণ করতে হবে এবং আমার এখান থেকেই আমার নেওয়া সম্ভব। কিন্তু আগে যা শিখেছি সেগুলো আমার কাছে একেবারেই মানে নগণ্য মনে হয়েছে। এখন যতটুকু শিখেছি এতটুকু যদি কাজে লাগাতে পারি তো অবশ্য ইনশাআল্লাহ ভালো, ভালো কিছু করব। চেষ্টা করা যায়। আপনার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আলমগীর, কিছু কারেকশন দিচ্ছি। ১ নম্বর হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ। এই বিষয়টায় আরো সতর্ক হতে হবে, হ্যাঁ? অল্প প্রাণ মহাপ্রাণের সংকট রয়ে গেছে। এটাকে ব্যায়াম যেটা দিয়েছিলাম যে অল্প প্রাণ মহাপ্রাণের ওই যে মোমবাতি দিয়ে প্রয়োজনে ওটা করতে হবে। কিন্তু তারপরেও এটা থেকে বের হতে হবে, ১। ২য় নাম্বার, আ বড় ধরনের একটা সমস্যা থেকে যাবে, সেটা হচ্ছে ময়মনসিংহের হওয়ার কারণে করতে হবে। করতে এটা হতেই পারবে না। করতে, 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 করতে হবে, হ্যাঁ? করতে। এটার কারেকশন করতে হবে, বলতে হবে, চলতে বলতে হবে, হবে। এই করতে হবে, জায়গায় বিশেষভাবে ওকারান্ত করতে হবে এবং এখন করতে হবে, প্রয়োজনে যতটুকু দেয়া দরকার তার চেয়ে বেশি ওকারান্ত করতে হবে। করতে হবে। এরকম করতে ১ম দিকে কিছুদিন করতে করতে হবে। তাহলে পরে গিয়ে ওই করতে এটা থাকবে। নাহলে করতেই থেকে যাবে। হ্যাঁ? এটা কিন্তু ময়মনসিংহ কিশোরগঞ্জের একটা বড় সমস্যা। করতে এই সমস্যাটা থেকে বের হতে হবে। ইনশাআল্লাহ। ৩য়, চেষ্টা বলা যাবে না। চেষ্টা, চেষ্টা, চেষ্টা। চেস চেষ্টা চেস শুদ্ধ, মানে এটা মানে শুদ্ধ করতে চেস মনে হয় যে এটা বোধহয় শুদ্ধ। কিন্তু না, এটা কিন্তু ভুল। চেষ্টা, হ্যাঁ? চেষ্টা, তারপরে বৃষ্টি, আসসালাম। এটা বৃষ্টি বলা যাবে না। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। বৃষ্টি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আরেকটা কারেকশন হলো র, বারিক যেটা, পাতলা র, র, এটা কোনোভাবেই র এর মতো উচ্চারণ করা, করা এরকম করা যাবে না। করা, পাতলা। ঠিক আছে? ইনশাআল্লাহ। আশা করি এইগুলি খেয়াল রাখতে হবে। আহসান,
আসসালামু আলাইকুম। ওস্তাদ জি, আমি যখন আপনার এখানে ক্লাসে ভর্তি হই তখন আহ, আমি এর আগে 2টা ক্লাসে ভর্তি হয়েছিলাম। 2টা ক্লাসে ভর্তি হওয়ার পরে 2টা ক্লাস একটা করেছি হচ্ছে রাহান সিদ্দিকী হেভেন টিউনের, আরেকটা হচ্ছে আহ, ইলিয়াস ভাই কলরবের। দুজনের ক্লাস করার পরে নিজে একটা পাচ্ছিলাম না, যে ভরসা হারিয়ে ফেলছি। ভরসাটা নিজের মধ্যে নাই, যে আমি পারবো এরকম। আলহামদুলিল্লাহ আপনার অফিসেও আমি 2-3 বার চেষ্টা করছি, আগেও বলছি আপনাকে, চেষ্টা করেছিলাম অফিসে 2-3 বার যাওয়ার পরে অফিস বন্ধ ছিল করোনার সময়। এরপরে আবার 2 বছর 3 বছর পরে আমি আপনাকে আবার ফেরা পাবো এটা আমার ধারণা ছিল না আর কি। এরপর আমি অনেক চেষ্টায় ছিলাম আপনাকে, আলহামদুলিল্লাহ ক্লাস করার পরে আমি নিজে একটা আবার আশ্বাস পাইতেছি নিজের মধ্যে, পাচ্ছি। পাচ্ছি। জি, চেক করো। আবার নিজের মধ্যে আবার পাচ্ছি যে আহ, ভরসা পাচ্ছি যে আমি পারবো এরকমটা। মানে যত জায়গায় আমি কথা বলি, কথার মধ্যে অনেক ভুল আমার, মানে ছোট থেকে আমি এক্ষেত্রে মাদ্রাসা- বলবো তোমাকে, আহসানকে, জি ঠিক আছে, তোমার ভুলের পরিমাণটা অনেক বেশি। এটার জি জন্য তোমার জন্য সবচেয়ে উত্তম হবে যদি কখনো আমি সরাসরি, তুমি কোথায় থাকো? আমি স্টাফ কোয়ার্টার। আচ্ছা, যদি কখনো আমি সরাসরি ক্লাস করাই, তুমি জি সরাসরি ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবে। এটা তো ইনশাল্লাহ। এতগুলি ক্লাস করার দরকার নাই, একটা ক্লাসেই তোমার এগুলি সংশোধিত হয়ে যাওয়ার কথা। এবং এই ক্লাসেও বোধহয় তুমি শুরু থেকে ঠিকঠাক মতো অ্যাটেন্ড করো নাই শুরুর দিকে, তাই না? করেছি, কিন্তু মূলত সমস্যা হয়েছে যে হেফসখানা চাকরি করি তো এমনি ক্লাস করি ঠিকই, কিন্তু এটা চর্চা করতে সময় মিলে হ্যাঁ, না বা আরেকজনকে নিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবে, তাহলে সবচেয়ে ভালো হবে। আর সবচেয়ে তোমার যেটা শ্রুতিকটু লাগছে সেটা হচ্ছে ক্লাস। ক্লাস জি একসাথে বলার চর্চা করো, ক্লাস ক্লাস। ক্লাস ক্লাস। ঠিক আছে, ঠিক আছে আহসান, অনেক ধন্যবাদ। আরেকজন কে বলবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বলো বলো। শুকরিয়া আদায় করছি যে আপনার কাজটা অনেক আগ থেকেই করার ইচ্ছা ছিল, সুযোগ হয়নি এভাবে। অনেকবারই চেষ্টা করেছি, তখন মনে হয় যখন থেকে চেষ্টা করতেছিলাম তখন মনে হয় আপনি সরাসরি ক্লাস করাতেন। আচ্ছা, একটু তারপরে করতেছিলাম না বলে করছিলাম, এটা বললে কেমন শোনায় দেখো তো। জি করছিলাম সুন্দর সুন্দর, হুম। তখন আর সুযোগ হয়নি। এখন আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে, ক্লাসগুলো রীতিমতো করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করতেছি অনেকটা ফায়দা হয়েছে আমার জন্য। এই যে দেখো, যত জায়গায় তুমি করতেছি ইতেছি বলছো, তত জায়গায় কিন্তু তোমার উচ্চারণ ছুটে যাচ্ছে। আহ, কারণ শেষের ছটার সঠিক উচ্চারণ তুমি করতে পারবে না। ঠিক আছে, আমি আটকালাম, কিন্তু এটা নোটে দিয়ে রাখলাম। ইতেছি, ইতেছ, এগুলি বলা যাবে না। জি করছি। হ্যাঁ, ঠিক আছে, আগাও। জি সামনে যদি কোনো দিক নির্দেশনা নিতে হয় তাহলে ইনশাল্লাহ জানাবো আপনাকে, এই আর কি। আমার জন্য ইনশাআল্লাহ। দোয়া করবেন, সকলের কাছে দোয়া চাই ঠিক, আমি। অনেক ধন্যবাদ। এবার মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আজকে আপনার ক্লাসটা আমরা শেষ করেছি। এটা আসলে আমাদের জন্য, আমার জন্য মনে হয় এটা দুঃখ। কারণ আমি আপনার প্রায় অনেকদিন আগে ওই বশির মিলনায়তনে আপনার একটা উপস্থাপনায় আমি ওখানে উপস্থিত ছিলাম। 2014-15 এরকম হবে আর কি। তখন আপনি একটা এই যে বলবীর একটা কবিতা বলেছিলেন, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে বিষয়টা, মানে এই কবিতা আবৃত্তিটা অনেক সুন্দর লেগেছে।
আমি তখন থেকে চেষ্টা করছিলাম যে আপনি কোথায় কি করেন না করেন, আমি তো আসলে তখন ওইভাবে জানি না কিভাবে। আমি আসলে পড়াশোনা করতাম হচ্ছে যে বসুন্ধরাতে, কারণ বসুন্ধরাতে এত রেস্ট্রিক্টেড অবস্থায় মানে ছাত্ররা ছিল যেটা আসলে বলা যাবে না কাউকে। আমাদের কোনো এই এই যে আমরা বক্তৃতা দিব যে এরকম কোনো আমাদের ইয়া ছিল না আর কি। করে শুধু তো যাই হোক, এখন তারপরে যখন আমি যে এখানে যখন চাকরিতে ঢুকেছি, তখন আপনার তো অনেকবার ক্লাস হচ্ছে যে এই অফলাইনেই করেছেন, কিন্তু এই যে আমাদের হুজুররা আসলে ছুটি দিবে কিনা বা এই সেই এগুলোর জন্য আর কি আর আমি করতে পারিনি। অনেকবার আমাদের মইতিন সাহেব হুজুরের সাথে কথাও বলেছি যে আমি করতে চাই। তো বলে যে হ্যাঁ করো করো, সমস্যা নেই, তোমার ছুটি লাগলে আমরা দিব, সমস্যা নেই। কিন্তু লাস্ট অনেকদিন ধরে খুঁজছিলাম যে আসলে কিভাবে কি করি, কিন্তু শেষবারে অফলাইনে পেয়ে গেলাম আপনাকে। যাক, আবারও আমরা পাবো ইনশাল্লাহ, এবং দোয়া করবেন। যে মোহাম্মদকে অনেক ধন্যবাদ, সে একটা দারুণ কৌশল প্রয়োগ করেছে এবং সে আইস ব্রেকিংটা দিয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ। সে শুরুতেই যখন বলল যে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই যারা ছিল প্রত্যেকের কান কিন্তু খাড়া হয়ে গেছে। এটি এটি নিয়ম যে একটু আলাদাভাবে শুরু করা, আলাদাভাবে শুরু করলেই যেন সবাই চমকে যায় যে কি বিষয়, তখন বাকি কথাগুলি সহজে তার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। ধন্যবাদ মোহাম্মদ। এবার এমডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ, আমি মূলত 2007 সাল থেকে সঙ্গীতের সাথে সম্পৃক্ত। তখন আমি চাঁদপুরে লেখাপড়া করি। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর, ওনার কাছে সঙ্গীত শিখেছিলাম কাছে ক্লাসে। কাছে জি, জি, ওনার কাছে সঙ্গীত শিখেছিলাম। তো ওইখান থেকে আমার মানে সঙ্গীতের প্রতি আমার খুবই আগ্রহ ছিল। তা আমি তখন থেকে আমার যত আজাদ ভাইয়ের যত অডিও অ্যালবাম ছিল, এই অ্যালবামগুলোর মধ্যে আপনার শুরুতেই আপনার উপস্থাপনাগুলো ছিল, এগুলা মানে খুবই আমার কাছে ভালো লাগতো। এবং 2010-এ উজানিতে যখন লেখাপড়া করি, তখন আজাদ ভাইয়ের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে কোনো এক প্রোগ্রামে। তখন থেকে আমি মানে আরো সঙ্গীতের প্রতি দুর্বল হয়ে পড়ি। সেই দিক থেকে মানে প্রায় আপনাকে দেখার জন্য আমার খুবই আগ্রহ ছিল। তো কোনো এক অনুষ্ঠানে দেখা হয়েছে কয়েকবার, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার এই আবৃত্তি সরাসরি আপনার কাছ থেকে শেখার আমার একটা আগ্রহ ছিল। যাক, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, সে আমার ইচ্ছাটা এবং আগ্রহটা পূরণ হয়েছে। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। ওকে, এমডি কে ধন্যবাদ। ছয়ের দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। ছটা ছুটে যাচ্ছে বারবার। হ্যাঁ, ছ, জিভের মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে ঘষা দিয়া উচ্চারণ করতে হবে ছ। মাথায় রাখতে হবে যে জি, কি কোন জায়গাটা ভুল ধরছি কার, সেটা খেয়াল রাখলে আশা করি ভালো হবে ইনশাল্লাহ। এবং চর্চাটা অব্যাহত রাখতে হবে। এবং জি, সবাইকে জি, আমি একটা টিপস দেই, সবাই পত্রিকায় প্রতিদিন উচ্চারণ করে করে পড়তে হবে, জোরে জোরে, একটু নিজের কানে শোনা যায় এমন ভাবে উচ্চারণ করে পড়তে হবে। পারলে একটু টেপ রেকর্ডার বা ওই যে যেটাতে রেকর্ড করা যায়, ওই যে মোবাইলে রেকর্ড করে আবার শুনতে হবে যে ভুলটা কোথায় 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 করলাম, কোথায় উচ্চারণ ছুটে গেল। এটা করলে এই চর্চাটা কিছুদিন পর্যন্ত কন্টিনিউ করে যেতে হবে। ক্লাস শেষ আমার সব হয়ে গেছে, এইটা ভাবা কিন্তু ভুল। জি, আব্দুল্লাহ ভাট্টি। করতে আমার জানা ছিল না যে অনলাইন ক্লাস এতটা সুন্দর হতে পারে। আর আপনার কাছে যদি আমি আর আপনার কাছে ক্লাস না করলে আমি হয়তো জানতামও না যে অনলাইন ক্লাস এত সুন্দর হয়। শেখার ধরনটাই ছিল সম্পূর্ণ আলাদা। শত শত বই পড়লেও হয়তো আমি এটা শিখতে পারতাম না। ছোটবেলা থেকে অনেক বই আমি নিজে নিজে পড়েছি, কিন্তু সেগুলো পাঠ উদ্ধার করতে পারেনি
বা কয়েকটা নিয়ম মুখস্থ করার পরেও আবার ভুলে গেছি। আমার মাথায় অনেক কিছু ঢুকেছে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময়ে অনেক ভালো লেগেছে ক্লাসগুলো। বড়দের মধ্যে, বড় শিক্ষকদের মধ্যে একটা অহেতুক ভাবসাব থাকে। যার ফলে তারা বন্ধুসুলভ হতে পারে না এবং ক্লাস অনেক সময় আমরা উপকৃত হই না। শাহ ইফতেখার তারিখকে আমরা যেভাবে ভাবতাম, হয়তো যেহেতু অনেক বড় পর্যায়ের, অনেক ভাবসাব নিয়ে থাকবে। আলহামদুলিল্লাহ এটা ছিল না এবং বন্ধুত্ব সুলভ ছিল পুরো সময়টা। যার ফলে আমরা প্রশ্ন করতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। ছাত্র হিসেবে আমি অনেকটা সময় দিতে পারিনি ব্যক্তিগত ব্যস্ততা, কাজের কারণে। এজন্য ক্ষমা প্রার্থী। আগামীতে যে কোর্সগুলো হবে সেগুলো করতে আমি আগ্রহী এবং আপনার কাছে দোয়া প্রার্থী এবং সবার কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ভাট্টিকে অনেক, অনেক ধন্যবাদ। তার বাক্যের গঠন খুব সুন্দর ছিল, প্রেজেন্টেশনটা খুব চমৎকার ছিল। আ এবং বোঝা যাচ্ছিল যে সে যে জিনিসটা চাচ্ছে সেটা আ যেন আমার প্রেজেন্টেশনটা অন্যদের চাইতে আরো বেটার হয়, আরো ভালো হয়। অ্যা সেটাতে সে সফল। কয়েকটা জায়গায় আমি একটু কারেকশন দিচ্ছি। খ, খ এর উচ্চারণটা সব জায়গায় ছুটে গেছে। ফলে, ফলে, ফলে আসছে। এটা হবে না। তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। বলতে হবে ফলে, ফ, ফল ২ ঠোঁট ফলে মিলবে। ফলে ফ ফলে এবং শুরুর দিকে কয়েকবার ছ ছুটে গেছে শুরুর দিকে। আর বাকি আর ক্লাস, ক্লাসটা অনেকেরই সঠিকভাবে হচ্ছে না। আ ক্লাস এই কয়েকটা জিনিস বাদ দিলে আব্দুল্লাহ ভাট্টির আ উচ্চারণ ভালো ছিল, সুন্দর ছিল। আমি বলব এই আজকের ক্লাসই শেষ ক্লাস মনে করে সব কাজ শেষ করে না দিয়ে প্রতিদিন যেটা বললাম যে পত্রিকার একটা প্যারা বারবার পড়া, উচ্চারণের নিয়মগুলি এর মধ্যে সবগুলো লাগলো কিনা এটা খেয়াল করা। এটা নিজে, নিজে করতে হবে। নিজে, নিজে করলে একসময় দেখা যাবে যে উচ্চারণটা বসে গেছে। আর উচ্চারণটা যদি বসে যায়, প্রমিত উচ্চারণটা যদি একবার রপ্ত হয়ে যায়, তখন চাইলে সুইচ অন করে প্রমিত উচ্চারণে কথা বলা যাবে। আবার সুইচ অফ করে সাদামাটা ভাষায় আ উম কথা বলা যাবে। তো আমি আমার পুরো ক্লাস জুড়ে চেষ্টা করেছি আ আমি যতটুকু সম্ভব আমার আন্তরিকতার মধ্যে কোনো খাদ ছিল না। আমি চেষ্টা করেছি শতভাগ আ দেয়ার। সবটুকু হয়তো পারিনি বিভিন্ন কারণে। আ ব্যস্ততার কারণে কখনো ক্লাস মিস হয়েছে। আ যেমন গত সপ্তাহেই ক্লাস করাতে পারিনি। এটা অনিচ্ছা এগুলি সবগুলিই ছিল অনিচ্ছাবশত। তো যাই হোক আমার জন্য সকলের কাছে দোয়া চাই। আমিও দোয়া করি। আমি বলব আমি এখন আয়োজন করতে পারছি না। কিন্তু যদি কখনো আয়োজন করতে পারি অফলাইন ক্লাসের, অফলাইন ক্লাসের সুযোগ থাকলে আমি সবাইকে বলব নিজে চেষ্টা করা। নিজে চেষ্টা না করলে নিজে যদি সুযোগ না থাকেও কাছের জনকে বলা, এটা কেন প্রয়োজন? আমি অন্যকে কেন বলব? অন্যকে বললে কখনো নিজের ক্ষতি হয় না, লাভ হয়। এবং আমরা যারা ইসলামকে নিয়ে অগ্রসর হতে চাই, বাঁচতে চাই ইসলামকে নিয়ে এবং ইসলামের বিজয় চাই। আমাদের একটা প্রয়াস থাকতে হবে যে এই দেশে থেকে আমরা এই দেশে বড় হয়েছি। এই দেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে বাদ দিয়ে আমরা কোনোদিন ইসলামকে বিজয়ী করতে পারব না। অতএব এই ভাষার নেতৃত্ব যার কাছে থাকে, জাতির নেতৃত্ব তার কাছে থাকে। এই কথাটা আমি একবার থাকে আ নিজে, নিজে এটা করলাম। আমার মাথায় আসলো। পরে দেখলাম আরেকজন মানে মনীষী এই কথা বলে গেছেন। তিনি হচ্ছেন নদভী রহমতুল্লাহ আলাইহ। উনি বাংলাদেশে এসে এই কথাটাই বলেছিলেন যে, "ভাষার নেতৃত্ব যার কাছে থাকবে, জাতির নেতৃত্ব তার কাছে থাকবে।" অতএব আমরা একা তো আর নেতৃত্ব দিতে পারব না পুরো জাতিকে। পুরো ইসলামী অঙ্গনের মধ্যে আমি এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহর রহমতে এখন অনেক, অনেক তৈরি হয়ে গেছে। আমার কাছ থেকে যারা ২০০৬ সালে ক্লাস করেছে, তারা এখন বড়, বড় জায়গায় আছে এবং এমনও প্রতিষ্ঠান আছে
যেই প্রতিষ্ঠানের কোনো শিক্ষকই নিয়োগ দেওয়া হয় না আমার কাছে ক্লাস না করিয়ে, এবং প্রত্যেকটা শিক্ষক প্রমিত উচ্চারণে কথা বলে, প্রত্যেকটা ছাত্র প্রমিত উচ্চারণে কথা বলে। ঢাকাতেই এরকম একটা প্রতিষ্ঠান আছে। তো এইটা একটা সফলতা। এবং তারা একটা বই তৈরি করেছে শিশুদের জন্য। সেটার মধ্যে এই সমস্ত নিয়ম কানুনগুলি, উচ্চারণের নিয়ম কানুনগুলি দিয়েছে। আরেকটা দুঃখের কথা বলতে চাই। আমাদের ক্লাস 5 এর বইয়ে প্রত্যেকটা 5 পর্যন্ত বইয়ে, বাংলা বইয়ে এই উচ্চারণের নিয়মগুলি কম বেশি আছে। অল্প হলেও আছে। কিন্তু এগুলি কোন শিক্ষক পড়ান না। কারণ শিক্ষক এগুলি জানেন না, বোঝেন না, ছাত্রদেরকেও পড়ান না। কিন্তু ক্লাস 5 এই প্রত্যেকটা ছাত্রকে প্রমিত উচ্চারণে অভ্যস্ত করে ফেলা সম্ভব যদি আমাদের পাঠ্যসূচিতে এটা খুব গুরুত্ব সহকারে থাকতো। তো যাই হোক, আমার জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন জীবিত রাখেন যেন আ ইসলামের উপরে রাখেন। যেদিন দুনিয়া থেকে নিবেন ঈমানের সাথে নিয়ে যান। অ্যা এই দোয়া তোমাদের কাছে চাচ্ছি। তোমাদের জন্যও দোয়া করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সর্বশেষে মোহাম্মদ একটা বিশেষ হাত তুলেছে। তো দেখি মোহাম্মদ কি বলে, তারপরে ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। না, আগামী শনিবারে কি আপনি আসবেন নাকি? এটা জানাচ্ছেন। আ অনেক জটিল একটা বিষয়। শনিবারে আমি আসার নিয়ত ছিল। কিন্তু এখন আমি তো আজকে ভুলে গেছিলাম যে শনিবারে আমার একটা প্রোগ্রাম আছে। তো আমি তো শনিবারের কিছু অফিসে কিছু কাজ রেখে এসেছি। এখন এটাকে সমন্বয় করতে হবে। আমার ইচ্ছা আছে যাওয়ার, শনিবারে যেতে হবে। অন্তত পুরো জি, সময় জি। না থাকলেও কিছু সময় হলেও থাকবো ইনশাআল্লাহ। মানে আমি শেষের সময়টা থাকলে একটু ভালো হতো আরকি। শেষ কয়টায়? মানে প্রায় ১০টার পরে, মানে এরকমই আরকি। মানে ও ওদের ফাইনাল বাছাই হবে তো এজন্য। মানে ১০টা বলতে কি সকাল ১০টা? না, 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 রাত ১০টা রাত বাজবে এরকম। আচ্ছা। ঠিক আছে। আমি ওইভাবেই যোগাযোগ করব আগামীকাল। আগামীকাল যোগাযোগ করে শনিবারের এটা ঠিক করব জি, ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভার্তি। মাইক্রোফোন। আগামী ক্লাস কবে হতে পারে বা কিভাবে যুক্ত হতে পারি? আগামী ক্লাসটা আমি আরো সপ্তাহখানেক পরে ঘোষণা দিব। একটু চিন্তা ভাবনা করে রুটিনটা দেখে টেখে তারপর সপ্তাহখানেক পরে ইনশাআল্লাহ ঘোষণা দিব ইনশাআল্লাহ। তো ওই আচ্ছা। যথারীতি ওই ফেসবুকে যোগাযোগ করলেই বা আ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাইকে অনেক মোবারকবাদ, ধন্যবাদ। আমার এই ক্লাস চলাকালীন সময়ে অনেক সময় অনেককে অনেক কথা বলেছি। ইচ্ছাকৃতভাবে আ উম বলেছি যে যাতে মনোযোগ আসে বা আ কোনো বিষয়ে মনে কষ্ট থাকলে মনে কষ্ট না রাখার অনুরোধ রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আ আমরা সবাই ইসলামের সাথে থাকি। এই দোয়া করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।